আমাকে বলতে হবে না, আসার পথে সবকিছু শুনেছি। সামিয়া এখন কোথায়? সাজ্জাদ হাত দিয়ে ইমার্জেন্সি কেবিনটা দেখিয়ে দিল। শহীদুল ইসলাম কেবিনের দরজার দিকে অগ্রসর হলেন। দরজার মাঝখানে কাচের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন ডাক্তারটা সামিয়ার চিকিৎসা করছে। গুলিটা সামিয়ার ডান কাঁধে এসে লেগেছে। গুলির অবস্থান দেখলে বোঝা যায় গুলিটা মাথায় লাগানোর জন্য ঠিক করা হয়েছিল। তবে যে চালিয়েছে সে কাচের হাতের হওয়ায় মিস হয়ে কাঁধে লেগে গেছে। ডাক্তাররা সামিয়ার চিকিৎসা করছে। শহীদুল ইসলাম জানালা দিয়ে যতটুকু দেখা যায় ততটুকু দেখছে। এ বিষয়ে শুধু তিনি এবং সাজ্জাদ জানে। নূরজাহান বেগমকে এখনো জানায়নি। সে দুর্বল মনের মানুষ, এই খবর পেলে নিজেকে ঠিক রাখতে পারবে না। সাজ্জাদের দিকে তাকিয়ে দেখলেন সাজ্জাদ মাথায় হাত দিয়ে বসে আছে। শহীদুল ইসলাম সাজ্জাদের এমন অবস্থা দেখে বললেন, কি হয়েছে? তুমি এভাবে বসে আছো কেন? আঙ্কেল, আমার চিন্তা হচ্ছে সামিয়ার কিছু হয়ে গেলে আপনাদের কি হবে? শহীদুল ইসলাম কিছু বললেন না। তবে একমাত্র মেয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, অথচ তার ভিতরে কোনো প্রকার ভয় কাজ করছে না। কারণ তিনি জীবনে অনেক ভয়াবহ মোকাবেলার সাথে লড়াই করেছেন। তার জন্য ওনার মনের ভেতর ভয় নামক শব্দটা কাজ করে না। 45 মিনিট পর কেবিনের লাইট সবুজ হয়ে উঠল। ডাক্তার কেবিন থেকে বের হলেন। ডাক্তারকে দেখে শহীদুল ইসলাম ওনার কাছে গিয়ে বললেন, ডাক্তার, আমার মেয়ে এখন কেমন আছে? ওনারা কথা শুনে ডাক্তার উত্তর দিলেন, আপনি রোগীর বাবা? শহীদুল ইসলাম মাথা নাড়লেন। এটা দেখে ডাক্তার বললেন, আপনি চিন্তা করবেন না, আলহামদুলিল্লাহ রোগী বিপদ মুক্ত আছে। তবে তার মনের ভিতর অনেক ভয় ঢুকে গেছে। সেটা ঠিক হতে কিছুদিন সময় লাগবে। ও, কতদিন লাগবে? সেটা বলতে পারছি না। রোগীর ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে, তা এখন বলা যাচ্ছে না রোগীর কতটা ভয় পেয়েছে। জ্ঞান ফেরার পর বলতে পারবো। ঠিক আছে। হ্যাঁ, আর আপনি আমার সাথে আসুন, ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো কিনে নিয়ে আসুন। জি, চলুন। শহীদুল ইসলাম ডাক্তারের সাথে কেবিনে গেলেন। সামিয়া যে ওষুধগুলো দরকার সেগুলো একটা কাগজে লিখে নিয়ে এসে কাগজটা সাজ্জাদের হাতে ধরিয়ে দিয়ে পকেট থেকে টাকা বের করতে করতে বললেন, ওষুধগুলি কিনে নিয়ে এসো। সাজ্জাদ কাগজটা হাতে নিল। শহীদুল ইসলাম ওষুধ কেনার টাকা বের করে সাজ্জাদের হাতে দিতে যাবে, কিন্তু সে টাকা না নিয়ে বলল, আঙ্কেল, টাকা দেওয়া লাগবে না, আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে ওষুধ হয়ে যাবে। সমস্যা নেই, ওগুলো নিয়ে নিজের কাছে রেখে দাও। ওষুধগুলো আমাকে দিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এসো। তোমার শার্টে রক্ত লেগে আছে, ওটা চেঞ্জ করে এসো। শহীদুল ইসলাম কোনো কথা না শুনে হাতের ভেতর টাকা গুঁজে দিয়ে বললেন। সাজ্জাদার কিছু না বলে টাকা হাতে নিয়ে ফার্মেসিতে গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে হাসপাতালে এসে সামিয়ার কেবিনে থাকা নার্সের কাছে দিল। নার্সকে ওষুধগুলো দিয়ে সাজ্জাদ বাসায় এসে চুপি চুপি নিজের রুমে গেল। রক্ত লাগা শার্টটা নূরজাহান বেগমকে দেখাতে চায় না। রুমে গিয়ে শার্ট খুলে ওয়াশরুমের ভেতরে ভিজিয়ে রেখে দিল যেন রক্তগুলো উঠে যায়। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে গাড়ি নিয়ে হাসপাতালে চলে গেল। ডাক্তার কখন বাসায় গিয়েছে আবার ফিরে এসেছে এটা নূরজাহান বেগম টের পায়নি। হাসপাতালে এসে শহীদুল ইসলামকে দেখতে পেল একটা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সাজ্জাদ ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তেমন কিছু না, সামিয়াকে এই কেবিনে শিফট করে দিয়েছে, তাই এখানে দাঁড়িয়ে আছে। ও, সামিয়ার অবস্থা কেমন? আগের চেয়ে ভালো, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে তাই ঘুমাচ্ছে। আর কোনো সমস্যা নেই তো? সমস্যা বলতে ওর মনে নাকি ভয় ঢুকে গেছে, সেটা কেটে উঠতে সময় লাগবে। ও, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। হঠাৎ করে সামিয়ার কেবিনের ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। সাজ্জাদ ও শহীদুল ইসলাম ভেতরে প্রবেশ করে দেখলো সামিয়া অস্বাভাবিক আচরণ করছে, পুরো পাগলের মতো। যে কেউ দেখে মনে করবে কোনো জিন পরি শরীরটাকে দখল করে নিয়েছে। দুজন নার্স মিলেও সামিয়াকে ঠিক রাখতে পারছে না। সামিয়া জোরে জোরে চিৎকার করার কারণে ডাক্তার চলে আসে, একটা ঘুমের ইঞ্জেকশন দিল। তারপর সামিয়া আস্তে আস্তে ঘুমিয়ে গেল। চারিদিক পুরো নিঃশব্দ হয়ে আছে, কোনো চিৎকার বা কথা বলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না। শুধু সবার শ্বাস প্রশ্বাসের আওয়াজ ভেসে আসছে। সামিয়ার এমন অবস্থা দেখে শহীদুল ইসলামের কিছুটা চিন্তা হচ্ছে, সাথে সাজ্জাদও চিন্তা করছে। আপনারা কেউ চিন্তা করবেন না, বলেছিলাম না রোগীর মনের ভেতর ভয় ঢুকে গেছে, সেটা থেকে এই রূপ আচরণ করছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আর রোগীকে কখনো একা ছাড়া যাবে না, সবসময় কাউকে সাথে রাখতে হবে, না হলে সে নিজের কোনো ক্ষতি করে ফেলবে। জি। ডাক্তার আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে গেলেন। শহীদুল ইসলাম সামিয়ার মাথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। সামিয়া ঘুমিয়ে আছে, কতক্ষণ ঘুমিয়ে থাকবে সেটা শুধু ডাক্তার বলতে পারবে। কি একটা কারণে সামিয়ার এমন অবস্থা সাজ্জাদ দেখতে পাচ্ছিল না। কেবিন থেকে বের হয়ে ওয়েটিং রুমের শেষের চেয়ারে গিয়ে ঘটনা স্থানটাকে মনে করতে লাগলো। ঘটনাটা বারবার মনে করার চেষ্টা করছে। গাড়ির দরজা যখন খুললাম তখন একটা গুলি এসে
সামিয়ার গায়ে লাগে। গুলি কাঁধে লেগেছে তাতে বোঝা যাচ্ছে সামনে থেকে কেউ করেছে। সামনে কোনো প্রকার গাড়ি ছিল না, পুরো রাস্তা ফাঁকা ছিল। রাস্তার পাশে 2টা বিল্ডিং আছে। গুলি লাগার পজিশন অনুযায়ী মনে হচ্ছে ডান দিক থেকে চালানো হয়েছে, মানে ডান সাইডের বিল্ডিং থেকে। না, এখানে বসে থেকে এর সমাধান করা যাবে না, সেই জায়গাতে আমাকে যেতে হবে। তারপর সব কিছু খুঁজে বের করতে হবে যে কাজটা কে করেছে। সাজ্জাদ মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ওয়েটিং রুম থেকে শহীদুল ইসলামের কাছে গেল। শহীদুল ইসলাম সামিয়ার কেবিনে বসেই ছিলেন। ওনার কাছে বলা শুরু করলেন, আঙ্কেল, আপনি সামিয়ার দেখাশোনা করুন। আমি ঘটনাস্থল থেকে ঘুরে আসছি। আমি দেখতে যাব গুলি কোথা থেকে করেছে। তুমি বুঝতে পারবে? হ্যাঁ আঙ্কেল, এইসব করতে আমার সমস্যা হবে না। আমি ঠিক খুঁজে বের করব যে কাজটা কে করেছে। বেস্ট অফ লাক। সাজ্জাদ মুচকি একটা হাসি দিয়ে কেবিন থেকে বের হলো ঘটনাস্থলে যাওয়ার জন্য। হাসপাতালের গেটের সামনে থেকে গাড়িতে উঠতে যাবে এমন সময় একজনকে দেখে দাঁড়িয়ে গেল। যাকে দেখে দাঁড়িয়ে গেল সে আর কেউ না, তিনি হলেন নূরজাহান বেগম। গাড়ির দরজা খুলে জামাল ভাইয়ের সাথে হাসপাতালের ভেতরে প্রবেশ করছে। নূরজাহান বেগমকে এখানে দেখে সাজ্জাদ মনে মনে বলতে লাগলো, আন্টিকে কে খবর দিল? এই বিষয়ে আন্টিকে জানিয়ে ভুল করলো না তো? এমনিতেই উনি দুর্বল মনের মানুষ, অন্যের কষ্ট দেখতে পারে না। আর এটা তো তার নিজের মেয়ে, জানি না কি হবে। এতক্ষণে নূরজাহান বেগম হাসপাতালের ভেতরে প্রবেশ করে ফেলেছেন। সাজ্জাদের মন কয়েকবার বলল ভেতরে গিয়ে সব দেখতে, কিন্তু ভেতরে গেলে আর বের হতে পারবে না। তাই ভেতরে যাওয়ার চিন্তা বাতিল করে গাড়িতে বসে ঘটনাস্থলের দিকে যেতে লাগলো। জায়গাটা হাসপাতালের কাছাকাছি, তাই যেতে সময় লাগলো না। ঘটনাস্থলে এসে গাড়িটা পার্কিং করে গাড়ি থেকে নামলো সাজ্জাদ। পুরো রাস্তা ফাঁকা, পুলিশ জায়গাটা সিল করে দিয়েছে। গুলি চলার কারণে রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে, ফলে সাজ্জাদের অনেক সুবিধা হবে বিষয়টা বুঝতে। সামিয়ার গাড়ি যেখানে ছিল এখনো সেখানেই পড়ে আছে। তদন্ত শেষে পুলিশ বাড়িতে পৌঁছে দিবে। সাজ্জাদ গাড়িটার কাছে গিয়ে সামিয়ার বসে থাকা জায়গাতে নিজেকে মনে করে কাহিনী বুঝতে লাগলো। গাড়ির ডান পাশে একটা বিল্ডিং, বাম পাশে রাস্তার অপর পাশে আর একটা বিল্ডিং। গলিটা ডান পাশে লেগেছে, তার মানে ডান পাশের বিল্ডিং থেকে চলার সম্ভাবনা বেশি। তবে অবাক করার বিষয় হচ্ছে ডান পাশের বিল্ডিং ভাড়াটিয়া থাকে। কোনো ভাড়াটিয়া তো তার বাসা থেকে গুলি চালাতে দিবে না। আবার ছাদে থেকে গুলি চালানোর কোনো প্রশ্নই আসে না। এই ছেলে এখানে কি করো? হঠাৎ করে একজন পুলিশ এসে কথাটা বলে উঠল। এমন কথা শুনে কিছুটা ভয় নিয়ে পেছনে তাকায় সাজ্জাদ। একজন পুলিশ হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। সিগারেট মুখে নিয়ে একটা টান দিয়ে বলল, কি হলো বলো না কেন? এখানে কি করো? মানে কোথা থেকে গুলি চালিয়েছে এটা খুঁজে বের করতে এসেছিলাম। খুঁজে বের করছো? হ্যাঁ, অনেকটা বের করেছি। বাকিটা আমরা খুঁজে নেব। তুমি এখান থেকে চলে যাও, না হলে সমস্যায় পড়ে যাবে। কি সমস্যা হবে? এত বলতে পারবো না তোমাকে। চলে যেতে বলেছি, চলে যাও। সাজ্জাদ আর দাঁড়িয়ে থাকতে পারল না, গাড়ি নিয়ে হাসপাতালের ভিতরে এলো। পুলিশটা না থাকলে আজ বের করে ফেলতো গুলিটা কোথা থেকে চলেছে। সে পুরো নিশ্চিত ডান পাশে থাকা বিল্ডিং এর কোনো একটা ফ্ল্যাট থেকে চালিয়েছে। কোন ফ্ল্যাট সেটাও খুব তাড়াতাড়ি বের করবে। ভাইয়া, একটু রাস্তা ছেড়ে দাঁড়ান। সাজ্জাদ সামিয়ার কেবিনে যাওয়ার সময় মাঝপথে দাঁড়িয়ে গিয়েছিল। সেই সময় কেউ একজন পেছন থেকে কথাটা বলে উঠল। লোকটাকে দেখার জন্য সাজ্জাদ পেছনে ফিরে তাকালো। লোকটাকে দেখে সে আকাশ থেকে পড়ল, কারণ লোকটা হলো আকাশ। মীরার সাথে যে ছেলেটাকে ফার্মেসি থেকে বের হতে দেখেছিল, সহজ কথায় বলা যায় মীরার বয়ফ্রেন্ড। কি হলো ভাইয়া, সাইড দিচ্ছেন না কেন? এভাবে রাস্তার ভেতরে দাঁড়িয়ে থাকলে চলাচল করবো কিভাবে? সাজ্জাদ আকাশের যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিল। আকাশ একটা মেয়েকে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করলো। সাজ্জাদ আকাশের পিছু নিতে লাগলো। সে আজকে দেখতে চায় কি কারণে হাসপাতালে এসেছে আর এই শহরে কি করছে। তার জানা মতে আকাশ মীরাদের শহরে, মানে সাজ্জাদ এখন যেখানে থাকে তার পাশের শহরটা হলো মীরাদের শহর। যদি ডাক্তার দেখাতে আসে সেটা তো ভুল আছে, কারণ এখানকার থেকে মীরাদের শহরে আরও উন্নত হাসপাতাল রয়েছে। আকাশ মেয়েটাকে নিয়ে গাইনি বিভাগে প্রবেশ করলো। সাজ্জাদ দূর থেকে বিষয়টা খেয়াল করলো। সাজ্জাদ আকাশকে চিনে, কিন্তু আকাশ সাজ্জাদকে কখনো দেখেনি, তাই মীরার ভাই সাজ্জাদ দেখতে কেমন সেটা জানে না। অনেকক্ষণ পর আকাশ মেয়েটিকে গাইনি বিভাগ থেকে বের হয়ে নিচে যেতে লাগলো। আকাশের বের হওয়ার কিছুক্ষণ পর একজন ডাক্তার গাইনি বিভাগ থেকে বের হলেন। সাজ্জাদ গিয়ে ডাক্তারকে আকাশকে দেখিয়ে আকাশের সাথে থাকা মেয়েটির কথা জিজ্ঞেস করলো। তখন ডাক্তার বলল, মিস্টার আকাশের সাথে যে মেয়েটা এসেছিল উনি হলেন ওনার স্ত্রী। আকাশের স্ত্রী আছে কথাটা শুনে সাজ্জাদ আকাশ থেকে পড়ল। স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে বেড়ায়। আপনি কি নিশ্চিত মেয়েটা আকাশের স্ত্রী? হ্যাঁ, আমি 100% শিওর উনি ওনার স্ত্রী।
আমাকে ওনাদের বিয়েতে ইনভাইট করেছিল। তারা কবে বিয়ে করেছে? হবে 6-7 মাস। কিন্তু আপনি এসব কথা জিজ্ঞাসা করছেন কেন? এমনি আমি আকাশকে চিনি, মেয়েটাকে চিনতাম না তো, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, ভালো থাকেন, পরে কথা হবে। সাজাদ ডাক্তারকে কোনো বাধা দিল না। ডাক্তার তার মতো চলে গেল। সাজাদ সামিয়ার কেবিনের দিকে যেতে লাগলো আর আকাশের কথা ভাবতে লাগলো। আকাশ বিয়ে করেছে 6-7 মাস, অথচ মীরার সাথে তাকে কয়েক মাস আগে দেখেছিলাম। তার মানে মীরা জানে না যে আকাশ বিবাহিত। আকাশ খুব চালাক একজন ছেলে। গাছের গুলো খেয়েছে, তলার গুলো কুড়িয়েছে। জানি না মীরা বিষয়টা জানতে পেরেছে কিনা। যদি জানতে পারে তাহলে বুঝবে সে কি ভুল করেছে। ভাবতেই সাজ্জাদের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মুখে হাসি দিয়ে সামিয়ার কেবিনে প্রবেশ করলো। কেবিনে নূরজাহান বেগম আর সামিয়া আছে। শহীদুল ইসলামকে দেখতে না পেয়ে সাজ্জাদ নূরজাহান বেগমকে বলল, আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল খাবার আনতে গিয়েছে। ও, সামিয়ার অবস্থা কেমন? ঘুমিয়ে থাকার জন্য কিছু বলতে পারছি না। আপনি আসার পরে কি ঘুম থেকে উঠেছিল? না, আমি এসে দেখি ঘুমিয়ে আছে। ও, তাহলে আমি থাকতে একবার ঘুম থেকে উঠেছিল, তখনই শেষ উঠেছিল। আমি চলে যাওয়ার পর আর ওঠেনি। মনে মনে কি বলছো? কিছু না আন্টি, এমনি একা একা কথা বলছিলাম। ও, সাজ্জাদ আর কিছু বলল না। সামিয়ার দিকে একবার তাকিয়ে কেবিনের বাইরে এসে ওয়েটিং রুমে ফ্যানের নিচে গিয়ে বসে পড়ল। ফ্যানের নিচে গিয়ে বসে বসে ভাবছে কি করবে। হাসপাতালে থাকতে প্রচুর বিরক্ত লাগছে তার। কখনো কারো জন্য হাসপাতালে থাকেনি, তাই এমন লাগছে। হঠাৎ করে সাজ্জাদের পকেটে থাকা ফোনটা বাজতে লাগলো। ফোনটা বের করে দেখলো অচেনা একটা নাম্বার, তাই রিসিভ করলো না। প্রথমবার বাজতে বাজতে কেটে গেল। দ্বিতীয়বার একই কাজ হলো। তৃতীয়বার কলটা রিসিভ করে সালাম দিল, তারপর বলল, আপনি কে? ফোনের ওপাশ থেকে একটা মেলি কণ্ঠে ভেসে বলল, আমি ইরা। ইরা নামটা শুনে সাজ্জাদ বুঝতে পারলো এটা ইরার নাম্বার, কিন্তু সে সাজ্জাদের নাম্বার কোথায় পেল এটা তার অজানা। হ্যাঁ, কল দিয়েছো কিসের জন্য? খবর পেলাম কারা নাকি সামিয়াকে গুলি করেছে। হ্যাঁ, তোমাকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমরা যখন বাসায় যাচ্ছিলাম তখন কেউ সামিয়াকে গুলি করেছে। ও, ধরতে পেরেছো কি কাজটা কে করেছে? তদন্ত চলছে, খুব শীঘ্রই জানতে পারবো কাজটা কে করেছে। আচ্ছা, সামিয়ার অবস্থা কেমন আর কোন হাসপাতালে আছে? সামিয়ার অবস্থা এখন ঘুমিয়ে আছে, ঘুম ভাঙলে বলতে পারবো। আর আমরা তোমার বাসার কাছের হাসপাতালে আছি। আচ্ছা, আমি বিকেলে এসে দেখা করব। আচ্ছা। ইরার কিছু না বলে কলটা কেটে দিল। কল কেটে দেওয়ার পর ফোনটা পকেটে ঢুকিয়ে আবার সামিয়ার কেবিনে যেতে লাগলো। একটু পর সামিয়ার কেবিনে যেতে হচ্ছে, কারণ সামিয়ার যে অবস্থা তাতে সবসময় ওর কাছে থাকা উচিত। কিন্তু সাজ্জাদ থাকতে পারছে না। সামিয়ার কেবিনে প্রবেশ করে দেখে সামিয়ার জ্ঞান ফিরেছে। এখন স্বাভাবিকভাবে নূরজাহান বেগমের সাথে কথা বলছে। শহীদুল ইসলাম এখনো খাবার নিয়ে আসেনি। কেউ জানে না লোকটা খাবার আনার জন্য কোথায় গিয়েছে। সাজ্জাদ গিয়ে সামিয়ার পাশে দাঁড়ালো। সাজ্জাদকে দেখে সামিয়া একটা মুচকি হাসি দিল, তারপর বলতে লাগলো, কেমন আছো? আমার কথা বাদ দাও, তোমার কেমন লাগছে এটা বলো। এখন ভালো লাগছে? আঙ্কেল খাবার আনতে গিয়েছে, সেটাকে ওষুধ খাও, আরো ভালো লাগবে। আব্বু কখন গিয়েছে? কিছুক্ষণ আগে। চিন্তা করো না, একটু পর চলে আসবে। তুমি ততক্ষণ ঘুমিয়ে থাকো। আমার ঘুম আসছে না। না আসলে চোখ বন্ধ করে থাকো, অটোমেটিক ঘুম চলে আসবে। আচ্ছা। সামিয়া চোখ বন্ধ করে শুয়ে থাকতে লাগলো। কিছুক্ষণ পর শহীদুল ইসলাম খাবার নিয়ে এলেন, তাই সামিয়াকে ডেকে খাবার খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দেওয়া হলো। ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পর ডাক্তার এসে সামিয়ার চেক আপ করে গেল আর বলে গেল 4-5 দিন হাসপাতালে থাকতে হবে। ব্যান্ডেজ খুলে দেওয়ার পর বাসায় নিয়ে যেতে পারবে। ডাক্তারের কথায় শহীদুল ইসলাম থাকার জন্য রাজি হয়ে গেলেন। সামিয়া ঘুমিয়ে আছে। সাজ্জাদ বেডের পাশে বসে মোবাইল টিপছে। নূরজাহান বেগম এবং শহীদুল ইসলাম বাসায় চলে গিয়েছে, সন্ধ্যার দিকে ফিরে আসবে। নূরজাহান বেগম সামিয়াকে রেখে যেতে চাইছিলেন না। সাজ্জাদ জোর করে পাঠিয়ে দিয়েছে কেবিনে। এখন সামিয়া এবং সাজ্জাদ মোবাইলের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5টা বাজে, আর একটু পর সন্ধ্যা হয়ে যাবে। হঠাৎ করে কেবিনের দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো ইরা কেবিনে প্রবেশ করছে। সামিয়া ঘুমিয়ে থাকার কারণে শব্দ করতে না করলো সাজ্জাদ। ইরার কোনো প্রকার শব্দ না করে সাজ্জাদের কাছে এসে আস্তে আস্তে বলল, সামিয়া কেমন আছে? এখন অনেকটা সুস্থ, 4-5 দিন হাসপাতালে থাকতে হবে। ও, আঙ্কেল আন্টি আসেনি? এসেছিল, তাদের বাসায় পাঠিয়ে দিয়েছি, একটু পর আবার চলে আসবে। ও, তুই একা বসে কি করছিস? ইউটিউব দেখছিলাম। ওহ,
মোবাইল বাদ দিয়ে আমার সাথে গল্প কর, সময় কেটে যাবে। চিন্তার মাঝে কোনো গল্প মাথায় আসছে না। তোর মাথায় না এলে আমার মাথায় তো আসছে। আসলে আসুক, আমার গল্প করার কোনো মুড নেই। এত সমস্যার মাঝে আমি গল্প করব না। ঠিক আছে, তোর ইচ্ছে। সামিয়াকে একটু ডেকে দে, কথা বলি। একটু পর কথা বলিস, এখন ঘুমাতে দে। কিছু খেয়েছিস? বেশি কিছু খাইনি, হালকা খাবার খেয়েছি। তাহলে থাক, আমি খাবার নিয়ে আসছি। তোকে যেতে হবে না, আমি পরে খাবার খেয়ে নিব। তুই আগে বললে আমি বাসা থেকে খাবার নিয়ে আসতাম। তুই বলেছিস, এটাই অনেক। ইরা একটা মুচকি হাসি দিল। হাসিটা একটু জোরে হওয়ার কারণে সামিয়ার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সামনে ইরাকে দেখতে পেয়ে সামিয়া বলল, আরে আপু, তুমি কখন এসেছো? এই তো একটু আগে। তোমার অবস্থা এখন কেমন? এই তো ভালো লাগছে। ব্যথা করছে কি? সকালে করছিল, কিন্তু এখন আর কোনো ব্যথা নেই। আস্তে আস্তে পুরো ক্ষত ঠিক হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। আমার না বারবার সেই মুহূর্তের কথা মনে পড়ছে। এই কথা শুনে সাজ্জাদ বলল, এইসব নিয়ে ভাবা বন্ধ করে দাও। তোমার মনের ভেতর ভয় কাজ করছে, তাই এমন লাগছে। এখন হাজার চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নিশ্চিন্ত হয়ে বলছো? হ্যাঁ, আমি নিশ্চিত হয়ে বলছি, কেউ তোমার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। কথাটা শুনে সামিয়া কিছু বলল না, চুপ করে শুয়ে থাকতে লাগলো। সাজ্জাদ বুঝতে পারলো সে এখন কথা বলতে চায় না, তাই ইরাকে ইশারা দিয়ে কথা বলতে না করে দিল। তিনজনই চুপচাপ বসেছিল। তখন নূরজাহান বেগম হাতে খাবারের বাটি নিয়ে কেবিনে প্রবেশ করলেন। নূরজাহান বেগম আসার কারণে সাজ্জাদ এবং ইরা কেবিন থেকে বের হতে যাবে। এমন সময় নূরজাহান বেগম সাজ্জাদকে বললেন, কোথায় যাচ্ছ? বাসাতে। ও আচ্ছা, যাও। বাসায় খাবার রান্না করে এসেছি, ওখান থেকে খেয়ে নিও। আচ্ছা, আঙ্কেল আসেনি? এসেছে, ডাক্তারের সাথে কথা বলছে। ও আচ্ছা, এখন যেহেতু আঙ্কেল আছে, তাহলে আমি বাসা থেকে ঘুরে আসি, কেমন? হ্যাঁ, তাও। আচ্ছা ইরা, চলো। সাজ্জাদ ইরাকে সঙ্গে করে নিয়ে হাসপাতাল থেকে বের হলো। হাসপাতালের সামনে রাস্তায় এসে গাড়িতে উঠে ইরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে সাজ্জাদ বাসাতে এসে গেল। সাজ্জাদ বাসায় এসে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল। এমন সময় খাটের উপর পড়ে থাকা ফোনটা বাজতে লাগলো। ফোনটা কে করেছে সেটা দেখার জন্য ওয়াশরুম থেকে বের হয়ে মোবাইল হাতে নিয়ে তাকিয়ে দেখলো শহীদুল ইসলাম কল করেছে। এই অসময়ে কল দেখে একরাশ চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। অবশেষে একরাশ চিন্তা নিয়ে কলটা রিসিভ করলে ওপাশ থেকে শহীদুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বললেন, হ্যালো সাজ্জাদ, কোথায় তুমি? সামিয়া কি তোমার সাথে আছে? সামিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই প্রথম শহীদুল ইসলামের কান্না জড়িত কণ্ঠ শুনল। তার থেকেও বড় অবাক হয়েছে সামিয়াকে পাওয়া যাচ্ছে না এটা শুনে। কি বলেন আঙ্কেল? সামিয়াকে তো হাসপাতালের কেবিনে রেখে এসেছিলাম। তাকে পাওয়া যাচ্ছে না, জানি না আবার মেয়েটা কি হবে। আন্টি তো সামিয়ার কাছে ছিল, উনি কিছু জানেন না? তোমার আন্টি ওয়াশরুমে গিয়েছিল, ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সামিয়ার বেডে নেই। তারপর পুরো হাসপাতাল খুঁজলাম, কিন্তু সামিয়াকে কোথাও পেলাম না। আচ্ছা আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি সামিয়াকে কোথায় পাওয়া যায়। সাজ্জাদ কলটা কেটে দিয়ে আলমারি থেকে একটা টি শার্ট বের করে গায়ে দিয়ে মোবাইলটা পকেটে নিয়ে বাসা থেকে বের হলো। গাড়ি নিয়ে বাসার গেট দিয়ে বের হতে যাবে এমন সময় একটা রানিং গাড়ি থেকে বড় বস্তা সাজ্জাদের গাড়ির সামনে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। গাড়িটা প্রচণ্ড গতির উপর ছিল, তার সাথে অন্ধকার হওয়ার ফলে গাড়ির নাম্বারটা দেখতে পারেনি। বস্তাটা সাজ্জাদের গাড়ির সামনে ফেলেছিল, যার ফলে গাড়ির হেডলাইটের আলোতে বস্তা দেখা যাচ্ছিল। বস্তার চারিদিক দিয়ে রক্তের মতো লাল কিছু পড়ছে। এটা দেখে সাজ্জাদের মন জানতে চাইল বস্তার ভেতরে কি আছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে রেখে গাড়ি থেকে নামলো সাজ্জাদ। বস্তার কাছে গিয়ে মুখটা খুলতেই কারো মাথা বেরিয়ে এলো। মাথার চুলগুলো দেখে সাজ্জাদের বুঝতে বাকি থাকলো না এটা মাথা। তাড়াতাড়ি করে পুরো বস্তা খুলে ফেললো। ভেতরে সামিয়ার নীরব দেহ পড়ে আছে, সারা শরীর দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। সাজ্জাদ সামিয়ার একটা হাত ধরে দেখলো শরীর ঠান্ডা হয়ে আছে। সাজ্জাদের বুঝতে বাকি থাকলো না যে সামিয়া আর বেঁচে নেই। বুঝতে পেরে সামিয়া বলে জোরে একটা চিৎকার দিল। সাজ্জাদের চিৎকার শুনে আশেপাশে বাসা থাকা লোকজন বের হয়ে এসে শহীদুল ইসলামের মেয়ে সামিয়াকে রাস্তার মাঝে পড়ে থাকতে দেখে শহীদুল ইসলামকে কল দিল। কেউ কেউ আবার পুলিশকে কল দিল। 5 মিনিটের ভেতর পুলিশ সহ সামিয়ার বাবা মা বাসার সামনে এসে উপস্থিত হলেন। শহীদুল ইসলাম নিজের মেয়ের মৃত লাশটা দেখে কান্নায় ভেঙে পড়লেন। যে লোকটা কখনো কান্না করেনি সে আজ কান্না করছে। নূরজাহান বেগম তো কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছেন। আর সাজ্জাদ সামিয়ার মাথা নিজের কোলের ভেতরে নিয়ে চেহারার দিকে তাকিয়ে আছে। আশেপাশে থাকা লোকজন সামিয়ার লাশটাকে দাফনের ব্যবস্থা করার জন্য প্রস্তুতি করতে শুরু করে দিলেন। কয়েকজন মহিলার সাহায্যে সামিয়ার লাশটা ধোয়ানোর জন্য নিয়ে যাওয়া হলো।
শহীদুল ইসলাম, নূরজাহান বেগম, সাজ্জাদ সবাই গভীর আতঙ্কের ভেতরে আছে। মাত্র 1 ঘন্টার ভিতর এত কিছু হয়ে যাবে সেটা ভাবতেই পারেনি। নূরজাহান বেগম একবার শান্ত হচ্ছেন, আবার সামিয়ার অবস্থা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছেন। শহীদুল ইসলাম তো নীরবে কান্না করে যাচ্ছে, আর সাজ্জাদ কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। সে নিজেকে দোষারোপ করছে, সে যদি হাসপাতালে থাকতো তাহলে এত কিছু হয়ে যেত না। কয়েকজন মহিলা সামিয়ার লাশটাকে ধুয়ে কাফনের কাপড় পরিয়ে রেডি করে রেখেছে। এর মধ্যে শহীদুল ইসলামের অফিসের কর্মচারীরা চলে এসেছে। শহীদুল ইসলাম চুপচাপ একটা চেয়ারে বসেছিলেন, কারোর সাথে কোনো কথা বলছিলেন না। তার মেয়েকে শেষবার দেখানোর জন্য অফিসের ম্যানেজার তাকে বলল, স্যার, ম্যাডামকে শেষবারের মতো দেখে নিন, সব কিছু রেডি হয়ে আছে। আপনি দেখার পর অজু করে আসেন, দাফন করতে হবে। শহীদুল ইসলাম এবং নূরজাহান বেগম সামিয়াকে শেষবারের মতো দেখে নিলেন। তারপর সাজ্জাদ এবং শহীদুল ইসলাম উজু করে এসে সামিয়াকে দাফন সম্পন্ন করলেন। শহীদুল ইসলাম এবং নূরজাহান বেগম সামিয়ার রুমে গিয়ে অঝরে কান্না করছে। আজ তাদের একমাত্র সন্তান হারিয়েছে, যেটা তারা মেনে নিতে পারছে না। সাজ্জাদও অনেকক্ষণ নিজের রুমে শুয়ে থেকে সামিয়ার জন্য কান্না করেছে, কিন্তু সামিয়ার বাবা মার কথা ভেবে কান্না বন্ধ করে দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় আছে। সামিয়ার শোকে সাজ্জাদও যদি ভেঙে পড়ে তাহলে সামিয়ার বাবা মাকে দেখবে কে? কাউকে তো ওনাদের খেয়াল রাখার জন্য থাকতেই হবে। তাই সাজ্জাদ ওনাদের কথা ভেবে নিজেকে শক্ত করে নিয়ে সামিয়ার রুমে গেলেন। শহীদুল ইসলাম আর নূরজাহান বেগমকে শান্ত করিয়ে খাবার খাইয়ে তাদের সামিয়ার রুমেই ঘুমিয়ে পড়তে বললেন। 1 মাস পর শহীদুল ইসলাম নিজেকে কিছুটা সামলে নিয়েছেন, তবে রাত হলে সামিয়ার কথা মনে করে ভেঙে পড়েন। নূরজাহান বেগম তো অসুস্থ হয়ে গেছে সামিয়ার কথা চিন্তা করে করে। শহীদুল ইসলামের অফিস সাজ্জাদ এবং ম্যানেজার দেখাশোনা করছেন। সামিয়া মারা যাওয়ার পর থেকে শহীদুল ইসলাম ঠিকমতো অফিসে যান না, সারাদিন বাসায় বসে থাকেন। সাজ্জাদ ডেস্কে বসে কাজ করছিলেন, এমন সময় ম্যানেজার তাকে নিজের কেবিনে ডেকে পাঠালেন। সাজ্জাদ ম্যানেজারের কেবিনে যাওয়ার পর ম্যানেজার একটা ফ্লাইটের টিকিট এবং পাসপোর্ট সাজ্জাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন, আজকে রাতে আপনার ফ্লাইট, আপনাকে লন্ডন যেতে হবে। সেখানে আমাদের একটা মিটিং আছে। স্যার যেহেতু নেই, তাই আপনাকে সেই মিটিং হ্যান্ডেল করতে হবে। আমি সব কিছু একে একে হ্যান্ডেল করব কিভাবে? আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে সব বলে দেব। আপনি সেখানে গিয়ে আমার বলা কথাগুলো বলবেন, তাতেই হয়ে যাবে। ঠিক আছে। এই নিন, ফাইলটাতে সব বিস্তারিত আছে, এটা দেখলে সব বুঝে যাবেন। আর বাসায় গিয়ে নিজের সব কিছু গুছিয়ে নিন, আজকে রাতে ফ্লাইট। এটা বলে ম্যানেজার একটা ফাইল দিল। সাজ্জাদ ফাইলটা হাতে নিয়ে ম্যানেজারকে বলল, আপনি রাতেই এয়ারপোর্টে চলে আসবেন, সেখানে আপনার সাথে কিছু কথা বলে আমি চলে যাব। ঠিক আছে, আপনি বের হওয়ার সময় আমাকে কল দিবেন, আমি চলে আসব। সাজ্জাদ ওকে বলে ম্যানেজার কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে গেল। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে নিজের জামা কাপড় গুছিয়ে ব্যাগে রাখছিল, এমন সময় শহীদুল ইসলাম সাজ্জাদের রুমে প্রবেশ করে বলা শুরু করলেন, আমি কিন্তু তোমাকে এই মিটিংয়ে পাঠাচ্ছি। আমি নিজে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার মন মানসিকতার অবস্থা কেমন সেটা তুমি ভালো করেই জানো, তাই যেতে পারলাম না। ওখানে সবকিছু রেডি করে দেওয়া আছে। এয়ারপোর্টে ল্যান্ড করার পর আমার লোক এসে তোমাকে হোটেলে নিয়ে যাবে। 5 দিন সেখানে থাকার পর আবার দেশে ফিরে আসবে। কাজের কোথাও কোনো সমস্যা হলে আমাকে বা ম্যানেজারকে কল দিবে, আমরা সবকিছু বুঝিয়ে দিব। জি আঙ্কেল, অবশ্যই। ম্যানেজার আমাকে একটা ফাইল দিয়েছে, এটা দেখলে বোধহয় আমার আর কোনো সমস্যা হবে না। তবু সমস্যা হলে আমাদেরকে বলবে। জি। শহীদুল ইসলাম আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলেন। ফ্লাইটের সময় রাত 10টা। রাত 9টার দিকে ম্যানেজারকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল সাজ্জাদ। পুরো রাস্তা ম্যানেজার সাজ্জাদকে সবকিছু বুঝিয়ে দিল, কিভাবে কি করতে হবে এইসব। সাজ্জাদ এয়ারপোর্টে নামিয়ে দেওয়ার পর ম্যানেজার যখন চলে যাবে তখন সাজ্জাদ তাকে শহীদুল ইসলাম এবং নূরজাহান বেগমকে দেখে রাখতে বললেন। সন্তানহীন মানুষ সামিয়ার কথা ভেবে কখন কি করে বসবে সেটা বলা যায় না। ম্যানেজার সাজ্জাদের কথা শুনে তাদের দেখে রাখবেন বলে চলে গেলেন। সাজ্জাদের ফ্লাইটের সময় হয়ে যাবার কারণে সাজ্জাদ প্লেনে গিয়ে বসে পড়লেন। কতক্ষণ সময় পর প্লেন লন্ডনে এসে নেমেছে সেটা সে বলতে পারবে না। লন্ডনের এয়ারপোর্টের প্লেন থেকে নেমে নিজের যাবতীয় কাগজ চেক করিয়ে নিয়ে বাইরে আসতে একটা ছেলে কাছে এসে বলল, আপনার নাম সাজ্জাদ? সাজ্জাদ ছেলেটির দিকে একবার তাকালো। ছেলেটি যে বাঙালি এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে, তাই ছেলেটাকে বাংলায় বলল, হ্যাঁ, আমি সাজ্জাদ। আপনি কে? আমাকে শহীদুল ইসলাম স্যার আসতে বলেছেন, আপনার সাথে সবসময় থাকতে বলেছেন। আপনার কোনো সমস্যা হলে সেটা আমাদের দুজনকে সমাধান করতে বলেছেন। ও, আপনার নাম কি? জি, আমার নাম সিয়াম। তো সিয়াম, আমি কোথায় থাকবো? আমাদের দুজনের থাকার জন্য হোটেল ব্যবস্থা করা হয়েছে, চলুন আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। সাজ্জাদ আর কিছু না বলে সিয়ামের সাথে হোটেলে গেল।
হোটেলটা অনেক সুন্দর করে সাজানো। এটা দেখেই সাজ্জাদের মন ভরে গেল। অনেকটা জার্নি করে আসার ফলে শরীর অনেক ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে সে বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেল নিজেও জানতে পারল না। ঘুম ভাঙল সিয়ামের ডাকে। চোখ খুলে সিয়ামের দিকে তাকাতেই সিয়াম বলল, চলুন আপনাকে লন্ডন শহরটা ঘুরে নিয়ে আসি। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর সাজ্জাদ ফ্রেশ হয়ে নিয়ে সিয়ামকে সাথে নিয়ে লন্ডন শহর ঘুরতে বের হলো। শহরের অনেক জায়গায় ঘোরা শেষ করে হোটেলে ফিরে যাবে এমন সময় সাজ্জাদের শপিংয়ে যাওয়ার ইচ্ছে হলো, তাই সিয়ামকে নিয়ে লন্ডন শহরের বড় শপিং মলে গেল। সাজ্জাদ নিজের পছন্দ মতো জিনিস কিনছিল এমন সময় সিয়াম ওর ফোনটা সাজ্জাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাংলাদেশ থেকে আপনার অফিসের ম্যানেজার কল করেছে, আপনাকে জরুরি একটা কথা বলবে। সাজ্জাদ ম্যানেজারের কলটা কানে ধরতেই ম্যানেজার বলা শুরু করলো, সামিয়া ম্যামকে যারা মেরেছিল পুলিশ আজকে তাদেরকে ধরেছে, পরশু তাদের ফাঁসি দিবে। কাজটা কে করেছিল? মারুফ নামের একটা ছেলে ওর বন্ধু বান্ধবের সাহায্যে কাজটা করেছিল। ও, ওদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন। জি স্যার, আমি দেখছি। সাজ্জাদ আর কিছু না বলে কলটা কেটে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, অবশেষে সামিয়াকে যারা আঘাত করেছে তাদের পাওয়া গেল, তাদের শাস্তি হোক, এটাই আমি চাই। কথাটা বলে সাজ্জাদ সামনে তাকালো। দূরে একটা মেয়ের উপর চোখ পড়তে সাজ্জাদ কিছুটা চমকে গেল, কারণ মেয়েটাকে পুরো সামিয়ার মতো দেখতে। এটা সামিয়া কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য মেয়েটাকে ভালো করে দেখছিল। এমন সময় সিয়াম হাতে ওর মোবাইলটা নিয়ে এসে সাজ্জাদকে ধরিয়ে দিয়ে বলল, বাংলাদেশ থেকে ম্যানেজার আবার কল করেছে, আপনাকে কি জন্য জরুরি কথা বলবে। সাজ্জাদ ফোনটা নিয়ে কানে ধরতে ওপাশ থেকে ম্যানেজার তাড়াহুড়ো করে বলল, একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ বলুন, কি কথা? সামিয়া ম্যাম মারা যায়নি, মারুফ তার বন্ধুর সাহায্যে অন্য দেশে পাচার করে দিয়েছিল এবং আমরা যার দাফন করেছি তাকে হাসপাতালের লাশ ঘর থেকে নিয়ে প্লাস্টিক সার্জারি করা হয়েছিল। ম্যানেজারের কথা শুনে সাজ্জাদ অনেকটা অবাক হয়ে গেল। তার মানে মেয়েটা সামিয়ার মতো দেখতে নয়, বরং সামিয়াই ছিল। ফোনটা রেখে যেখানে সামিয়াকে দেখেছিল সেখানে এসে খুঁজতে লাগলো, কিন্তু সামিয়াকে কোথাও দেখতে পেল না। শপিং মলটা অনেক বড়, এখানে তার একার পক্ষে সম্ভব না সামিয়াকে খুঁজে বের করা। শ্যামকেও কাজে লাগাতে হবে, তাই শ্যামকে নিজের কাছেই ডাকলো। শ্যাম কাছাকাছি আসার পর সাজ্জাদ বলল, তুমি শহীদুল ইসলামের মেয়ে সামিয়াকে চিনো? হ্যাঁ চিনি তো। ওকে খুঁজতে হবে, সে এই শপিং মলে আছে। ঠিক আছে ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আপনি ওইদিকে যান, আমি এদিকে যাচ্ছি। এই কথা বলে সিয়াম বাইরের দিকে চলে গেল। সাজ্জাদ ভেতরের দিকে খুঁজতে লাগলো। সাজ্জাদ শপিং মলের অনেক জায়গায় খুঁজলো, কিন্তু সামিয়াকে কোথাও দেখতে না পেয়ে বাইরে এলো। বাইরে এসে দেখে সিয়াম হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। সাজ্জাদকে দেখতে পেয়ে দৌড়ে কাছে এলো, তারপর কাগজটা হাতে ধরিয়ে বলল, সামিয়া ম্যামকে আটকানো সম্ভব হয়নি, আমি আসার আগে গাড়িতে উঠে চলে গিয়েছেন। এই কাগজে ওনার গাড়ির নাম্বার আছে। তুমি ওকে দেখেছো সেটা আমাকে জানাবে না? বলবো কিভাবে, আমার তো ফোন তো আপনার কাছে। এটা শুনে সাজ্জাদ পকেট থেকে সিয়ামের ফোনটা বের করলো। ফোনে ম্যানেজারের নাম্বারটা ভেসে উঠছে, কল দিয়ে যাচ্ছে। ফোন সাইলেন্স থাকায় কল এসেছে এটা বুঝতে পারেনি। সাজ্জাদ কলটা রিসিভ করে কানে দিল। তখন ম্যানেজার বলল, কি করছিলেন? কখন থেকে কল দিয়ে যাচ্ছি, আপনারা কেউ রিসিভ করছিলেন না কেন? সেটা পরে বলছি, আগে এটা বলুন, সামিয়াকে কোন দেশে পাচার করে দিয়েছে? এই বিষয়টা মারুফ বলতে পারেনি। যে বন্ধু কাজটা করেছিল সে মারা গিয়েছে, তাই মারুফ জানে না। ও, এই বিষয়টা আর কাউকে জানানোর দরকার নেই। এবং আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, ওরা অল্প সময়ের ভেতরে প্লাস্টিক সার্জারি করলো কিভাবে? এত কিছু আমরা জানার চেষ্টা করিনি। মারুফকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তখন তাকে সামিয়া ম্যামকে কেন মেরেছিল এই প্রশ্নটা করা হয়েছিল। তখন মারুফ বললে সামিয়া বেঁচে আছে এবং ওর একটা বন্ধুর সাহায্যে ওকে বাইরের দেশে পাঠিয়ে দিয়েছে। তখন পুলিশ জিজ্ঞাসা করেছিল তাহলে সামিয়ার লাশটা কার ছিল? তখন মারুফ বলেছিল ওটা অন্য একটা মেয়ে ছিল, যাকে হাসপাতালের লাশঘর থেকে নিয়ে সামিয়ার মুখ প্লাস্টিক সার্জারি করে বাসার সামনে ফেলে দিয়ে গিয়েছিল। সে ফেক সামিয়া ছিল, আসল সামিয়া এখনো জীবিত আছে, কিন্তু সে কোথায় সেটা মারুফ জানে না। ম্যামকে বাইরের দেশে পাঠানোর কাজ মারুফের একজন বন্ধু করেছিল। ম্যামকে পাঠিয়ে দিয়ে বাসায় যাচ্ছিল, তখন ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সেও মারা যায়, যার ফলে মারুফ সামিয়ার কোনো খোঁজ নিতে পারে না। এবার পুরো বিষয়টা সাজ্জাদের মাথায় প্রবেশ করলো। সামিয়ার সাথে কি হয়েছে সেটা বুঝতে পারছে। সামি লন্ডন শহরে আছে, তাকে শহরে নিয়ে আসা হয়েছে। সাজ্জাদ যেভাবেই হোক তাকে খুঁজে বের করবে। সাজ্জাদ ফোন কানে নিয়ে কথাগুলো ভাবছিল। তখন ম্যানেজার আবার বলল, কি হলো, কিছু বলছেন না কেন? সামিয়ার কথা ভাবতে ভাবতে অন্য জগতে চলে গিয়েছিল। কানে
ফোন লেগে থাকায় ম্যানেজারের কথা শুনে নিজেকে প্রস্তুত করে বলল, ম্যানেজার সাহেব, আপনাদের চিন্তা করতে হবে না। আমি সামিয়া ম্যামকে পেয়ে গিয়েছি। সে এই লন্ডন শহরে আছে এবং একটু আগে আমি তাকে দেখেছি। সাজাদের কথা শুনে ম্যানেজার অনেক অবাক হলো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামিয়া ম্যামকে পাওয়া গেছে। মনের ভেতর আনন্দ নিয়ে বলল, কোথায় দেখছেন? তার সাথে কথা বলছেন কি? কথা বলতে পারিনি, তাকে দেখেছি এবং তাকে দেশে নিয়ে ফিরব। ঠিক আছে। পরে কথা বলবো, এখন সামিয়াকে খুঁজতে হবে। কথাটা বলে কলটা কেটে দিয়ে সিয়ামের দেওয়া কাগজের দিকে তাকালো। সেখানে একটা গাড়ির নাম্বার নোট করা আছে। নাম্বারটা সিয়ামকে দেখিয়ে বলল, তুমি কি বের করতে পারবে এই গাড়ির মালিক কোথায় থাকে? সেখানে গেলে সামিয়াকে পাওয়া যেতে পারে। আপনার বলার আগেই আমি ঠিকানা বের করে ফেলেছি। চলুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। সিয়াম গাড়ি চালিয়ে গাড়ির মালিকের বাসায় নিয়ে যাচ্ছে। সাজাদ সিয়ামের পাশে বসেছিল। সাজাদ আজ অনেক খুশি। অনেকদিন পর আবার সামিয়াকে দেখতে পাবে। আচ্ছা ভাইয়া, একটা টপিক আমার মাথায় ঢুকছে না। সিয়াম গাড়ি চালানোর সময় হঠাৎ করে কথাটা বলে উঠল। ওর কথা শুনে সাজাদ উত্তর দিল, বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে খবর পেলাম সামিয়া ম্যাম আর নেই, কিন্তু আজকে তাকে এখানে দেখলাম। এটা কেমন করে সম্ভব হলো? মরা মানুষ কি কখনো জীবিত হয়? আমি জানি তুমি বুঝতে পারছো না কি হয়েছে। তোমাকে এসব খুলে এবং বুঝিয়ে বলছি। শুনো, প্রথম থেকে শুরু করি কেমন? হ্যাঁ করুন, তাহলে সব থেকে ভালো হবে। তাহলে শুনো। মারুফ নামের একটা ছেলে সামিয়াকে পছন্দ করত, কিন্তু সামিয়া মারুফকে পছন্দ করত না, কারণ মারুফ তার আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছিল। তাই সামিয়া মারুফকে বারবার রিজেক্ট করে দেওয়ার পরও সে সামিয়াকে প্রপোজ করতে থাকে। এইভাবে অনেক দিন হয়ে যায়। একদিন মারুফ সামিয়াকে প্রপোজ করে। সামিয়া রেগে গিয়ে মারুফের গালে থাপ্পড় মারে। অবশ্য মারুফ এর আগে অনেকবার খেয়েছে, কিন্তু সেদিন মারুফ সামিয়াকে থাপ্পড় মারতে যাবে এমন সময় আমি গিয়ে মারুফকে মেরেছিলাম আর বুঝিয়েছিলাম তোকে আর যেন সামিয়ার কাছে না দেখি। সেদিনের পর সামিয়ার কাছে ওকে দেখা যেত না। একদিন আমি এবং সামিয়া ভার্সিটি শেষে যখন বাসায় ফিরছিলাম, তখন কেউ সামিয়ার উপরে গুলি চালায়। আমরা তখনও জানতাম না কাজটা কে করেছিল, কিন্তু আজকে জানতে পারলাম কাজটা মারুফ করিয়েছিল। সামিয়ার গুলি লাগার পর ওকে হাসপাতালে নিয়ে যাই। সন্ধ্যায় আমি বাসায় এসে ফ্রেশ হয়ে বের হয়েছি। এমন সময় আঙ্কেল ফোন করে বলল সামিয়াকে নাকি পাওয়া যাচ্ছে না। তাই আমি ওকে খোঁজার জন্য বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছিলাম। তখন একটা গাড়ি থেকে বস্তা ফেলে দিয়ে চলে যায়। আমি বস্তা খুলে ভেতরে সামিয়ার লাশ দেখতে পাই। আমরা কেউ তখন জানতাম না যে ওটা সামিয়া নয়, অন্য কেউ ছিল। আমরা লাশটা দাফন সম্পূর্ণ শেষ করি। আঙ্কেল আন্টি অনেকটা ভেঙে পড়েন নিজের মেয়ে হারানোর জন্য। এইভাবে 1 মাসের মতো কেটে যায়। পুলিশ সামিয়ার কেস নিয়ে তদন্ত করছে। আজকে নাকি পুলিশ মারুফকে গ্রেফতার করেছে আর তার কাছ থেকে জানতে পেরেছে সামিয়া এখনো বেঁচে আছে। সেদিন যাকে দাফন করেছিলাম সে অন্য একজন ছিল, যাকে সামিয়ার চেহারা প্লাস্টিক সার্জারি করে বসিয়ে দেওয়া হয়েছিল। আর আসল সামিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই কাজটা মারুফের একজন বন্ধু করেছিল। সামিয়াকে যে লন্ডনে পাঠানো হয়েছে এটা মারুফ জানতো না, কারণ সামিয়াকে পাঠানোর পর তার বন্ধুটা মারা গিয়েছে এবং আমি সামিয়াকে এখানে দেখে নিশ্চিত হয়েছি যে সামিয়া এখানে আছে। এখন বুঝতে বাকি আছে নাকি বুঝেছ? সিয়াম কথাগুলো শুনে পুরো বিষয়টা বুঝতে পেরেছে। সাথে আপনারা পাঠক পাঠিকাও বিষয়টা বুঝেছেন বলে মনে করছি। পুরো বিষয়টা বুঝলাম। অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। এখন সামিয়াকে দেশে নিয়ে যেতে পারলে ভালো হয়। সাজাদ কথা বলা শেষ করতেই সিয়াম একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে থেমে বলল, ভাইয়া, এই যে এই বাসা। সাজাদ গাড়ি থেকে নেমে গিয়ে বাসার কলিং বেল বাজালো। একটু পর একজন মহিলা এসে দরজা খুলে দিলেন। দরজার বাইরে সাজাদকে দেখে বললেন, আপনি কে? সরি, হাউ আর ইউ? মহিলাটির বাংলা ভাষা শুনে সাজাদ বলল, আমি বাংলা ভাষা বুঝি, আমার সাথে বাংলায় কথা বলতে পারেন, সমস্যা নেই। আমি এখানে একজনের খোঁজ করতে এসেছি। তখন বাসার ভেতর একটা ছেলে বের হয়ে সাজাদের কাছে এসে বলল, কার খোঁজ করতে এসেছেন এবং কিসের জন্য খোঁজ করছেন? সাজাদুর মোবাইল থেকে সামিয়ার একটা ছবি বের করে মহিলা এবং ছেলেটাকে দেখে বলল, না, আমি এই মেয়েটার খোঁজ করছি। মেয়েটা আমার বসের মেয়ে। তাদের বিজনেস প্রবলেমের কারণে মেয়েটাকে অপহরণ করে এই দেশে ছেড়ে দেওয়া হয়েছে। সাজাদের কথা শুনে ছেলেটা সাজাদকে বাসার ভেতর প্রবেশ করে তার পিছু পিছু আসতে বলল।
সাজাদ ভেতরে প্রবেশ করে ছেলেটার পিছু পিছু গেল। ছেলেটা একটা রুমের ভেতরে নিয়ে এলো। খাটের দিকে তাকিয়ে দেখলো সামিয়া ঘুমিয়ে আছে। সামিয়াকে দেখে সাজ্জাদ নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে সামিয়াকে জড়িয়ে ধরল। হঠাৎ করে কেউ জড়িয়ে ধরায় সামিয়ার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে কেউ তাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে সামিয়া নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি আপনি আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? সামিয়ার এমন কথা শুনে সাজ্জাদ সামিয়ার দিকে তাকালো, কিন্তু সামিয়া সাজ্জাদকে চিনতে পারল না। সে নিজের মতো করে বকবক করেই যাচ্ছে। এসব দেখে সাজ্জাদ ছেলেটার দিকে তাকালো। তখন ছেলেটা বলল, রুমের বাইরে আসেন, আপনাকে সব বলছি। সাজ্জাদ ছেলেটার সাথে করে তাদের ড্রয়িং রুমে চলে এলো। ড্রয়িং রুমে আরও দুজন মহিলা বসে আছে। ছেলেটি সাজ্জাদকে বসতে বলল। সাজ্জাদ সোফায় বসার পর ছেলেটা বসে বলতে লাগলো, মেয়েটার নাম কি যেন বললেন? সামিয়া। ও সামিয়া। আমরা সামিয়াকে রাস্তায় পড়ে থাকতে পেয়েছিলাম। তার কাঁধে একটা ক্ষত চিহ্ন ছিল, তাই ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানে চিকিৎসা করানোর সময় জানতে পারি সামিয়া আগের কোনো কথা মনে নেই। মাথার কোনো জায়গায় আঘাত পাওয়ার ফলে সে আগের সব কিছু ভুলে গেছে, তাই আপনাকে সে চিনতে পারছে না। ছেলেটার কথা শুনে সাজ্জাদ কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে বসে আছে। তখন ছেলেটা আবার বলা শুরু করলো, আমরাও চেয়েছিলাম মেয়েটা নিজের বাবা মার কাছে পাঠিয়ে দিতে, কিন্তু তাদের কোনো ঠিকানা নেই, তাই পাঠাতে পারিনি। এবং আমাকে একটা কথা বলুন, সামিয়ার এমন অবস্থা হলো কেমন করে? সাজ্জাদ ছেলেটাকে সামিয়ার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আপনি যে সামিয়াকে তার বাবা মার কাছে নিয়ে যাবেন সেটার প্রমাণ কি? আর নিয়ে যাবেন কিভাবে? সামিয়া তো আপনাকে চিনেই না। ছেলেটার কথা শুনে সাজ্জাদ কিছুক্ষণ চুপ থাকলো। মনে মনে ভাবছে ওনার কথাও তো ঠিক আছে, প্রমাণ না দিলে কেউ বিশ্বাস করবে না। সামিয়া তো আমাকে চিনে, কিন্তু এখন সে সব ভুলে গেছে, তাই আমাকে চিনতে পারছে না। যখন সব মনে পড়বে তখন আমাকে চিনবে, তাহলে তখন সামিয়াকে এদের কাছে থেকে নিয়ে যাওয়া যাবে। চিন্তাভাবনা শেষ করে সাজ্জাদ ছেলেটিকে বলল, সামিয়ার সব কিছু মনে পড়লে আপনারা ওর মুখ থেকে আমার পরিচয় শুনে নিয়েন, তারপর আমার সাথে যেতে দিয়েন, কেমন? ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমনই হবে। সামিয়া যতদিন আপনাদের কাছে থাকবে তার কত টাকা খরচ হয় তার হিসাবটা আমাকে দিয়েন। যেদিন সামিয়াকে নিয়ে চলে যাব সেদিন টাকাগুলো দিয়ে যাব। সাজ্জাদের কথা শুনে তারা কিছু বলল না, চুপচাপ সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ সেদিকে বেশি খেয়াল না করে আবার ছেলেটাকে বলল, আমি একটু সামিয়ার রুমে যাব, আমাকে নিয়ে চলুন। আসুন আমার সাথে। ছেলেটা সাজ্জাদকে আবার সামিয়ার রুমে নিয়ে গেল। সামিয়া বিছানায় শোয়া থেকে টিভি দেখছিল। সাজ্জাদকে রুমে প্রবেশ করতে দেখে বলল, আপনি আপনি আবার আমার রুমে এসেছেন, কি চান আমার কাছে? সাজ্জাদ গিয়ে সামিয়ার পাশে বসলো। সামিয়া ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে। সাজ্জাদ গিয়ে সামিয়ার মাথায় হাত দিয়ে বলল, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে চিনতে পারছো না, আগে তো আমার সাথে কত কথা বলতে, আমার সাথে সময় কাটাতে, আরও কত কি। সামিয়া, এখন তোমার কিছুই মনে নেই? সাজ্জাদের মুখে সামিয়ার নাম শুনে সামিয়া বলতে লাগলো, সামিয়া কে? আমার নাম তো সামিয়া নয়, আমার নাম জান্নাত। এই কথা শুনে সাজ্জাদ ছেলেটির দিকে তাকালো। তখন ছেলেটি বলল, ওনার আগের সব কিছু ভুলে যাওয়ার ফলে নিজের নামটাও মনে রাখতে পারেনি, তাই আমার আম্মু ওনার নাম জান্নাত দিয়েছে। এখন আমরা ওনাকে জান্নাত বলেই ডাকি। ছেলেটির কথা শুনে সাজ্জাদ কিছু বলল না। জান্নাত মানে সামিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কি হয়েছিল সেটা কি মনে নেই? আমার সাথে কি হবে? আমি তো পুরো সুস্থ আছি। সাজ্জাদ পকেট থেকে নিজের ফোনটা বের করলো। তারপর শহীদুল ইসলাম এবং নূরজাহান বেগমের আর সামিয়া তিনজনের ফ্যামিলির ছবি বের করে সামিয়ার সামনে ধরে বলল, ওনাদের চিনো? সামিয়া ফোনটা হাতে নিয়ে শহীদুল ইসলাম এবং নূরজাহান বেগমের সাথে নিজের ছবিটা দেখতে লাগলো। সে অনেকটা অবাক হয়ে গেছে ওনাদের সাথে নিজের ছবি দেখে। চোখ বড় বড় করে ছবিটার দিকে তাকিয়ে আছে। এই দুজন কে? আর তাদের সাথে আমি ছবি উঠালাম কবে? আমি তো ওদের আগে কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না। সামিয়া, মনে করার চেষ্টা করো। এই দুইজন তোমার বাবা মা, তারা বাংলাদেশে থাকে। তোমাকে মারুফ গুলি করেছিল, তারপর আমি তোমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানে মারুফ তোমাকে কিডন্যাপ করে মাথা নষ্ট করে এই শহরে রেখে গেছে। মনে করো, মনে করো। সাজ্জাদের কথা শুনে সামিয়া মাথায় হাত দিয়ে বলল, আমার মাথা ব্যথা করছে, আমি এত কিছু জানি না, এবং আমার নাম জান্নাত এই কথা আপনাদের কতবার বলতে হবে? সামিয়ার এমন অবস্থা দেখে ছেলেটি বলল, ভাইয়া বাইরে চলুন, ডাক্তার সামিয়ার মাথায় বেশি প্রেসার দিতে না করেছি। ছেলেটি সাজ্জাদকে রুমের বাইরে নিয়ে এলো। রুমের বাইরে আসার পর সাজ্জাদ ছেলেটিকে বলল, ডাক্তার কিছু বলেনি যে
সে সব কিছু কবে মনে করতে পারবে এইসব? হ্যাঁ, বলেছে যে কোনো সময় তার সব কিছু মনে পড়ে যাবে, এমনকি তার অনেক কিছু মনে আসাও শুরু করে দিয়েছে। দেখলেন না, ওনার বাবা মার ছবি দেখাতেই বলল তাদের আগে দেখেছি। হ্যাঁ, সেটা তো বলল। এখন দেখা যাক সব কিছু ফিরে আসে কবে। আমি কালকে এসে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হব। তাকে অতীতের সব কিছু বলতে থাকলে এমনিতেই সব মনে পড়ে যাবে। ঠিক আছে, আপনি চলে আসবেন, সামিয়া সবসময় বাসাতেই থাকে। জি আচ্ছা, তাহলে আমি আসি। চলুন, আমি আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর সাজ্জাদ সামিয়ার রুমের দরজার ফাঁক দিয়ে সামিয়াকে আর একবার দেখে নিল। তারপর ছেলেটির সাথে গাড়ির কাছে এলো। সিয়াম গাড়ির ভেতরে বসেছিল। সিয়াম বাসার ভেতরে যায়নি, সে গাড়ির কাছেই ছিল। সাজ্জাদ গিয়ে গাড়িতে বসলো। তখন সিয়াম ছেলেটাকে দেখে বলল, আরে যাক, তুই এখানে? ছেলেটা সিয়ামকে দেখে কিছুটা খুশি হয়ে বলল, আরে সিয়াম, কতদিন পর দেখা হলো, কোথায় থাকিস? আগের মতো যোগাযোগ হয় না। আমি তোর আগের বাসায় যাই, কিন্তু তোকে তো পাই না। আর এটা কি তোর নতুন বাসা নাকি? হ্যাঁ, এটা নতুন বাড়ি, বাসার ভেতরে আয়। না, আজকে আর যাবো না, কালকে দেখা হবে। সাজ্জাদ ভাইয়াকে নিয়ে হোটেলে ফিরতে হবে। ঠিক আছে, যা। সিয়াম গাড়ি চালু করে হোটেলের দিকে যেতে লাগলো। এতক্ষণ সিয়াম এবং ছেলেটির কথাগুলো সাজ্জাদ শুনছিল। গাড়ি চলতে শুরু করার পর সাজ্জাদ বলল, তুমি ছেলেটাকে চিনো? হ্যাঁ, একসময় সে আমার কাছের বন্ধু ছিল। এখন কাজের চাপে আগের মতো কথা হয় না। ওর নামটা কি বললে? জ্যাক, তাই না? হ্যাঁ, ওর নাম জ্যাক। এটা আমার বন্ধুর বাসা। জ্যাক আমাকে দেখিয়েছে। এখন আপনার কোনো সমস্যা হবে না। আপনি একা এলেন, সামিয়া ম্যাম আসেনি? সামিয়া ম্যামের আগের কোনো কথা মনে নেই, তাই আমাকে চিনতে পারিনি। সিয়াম অবাক দৃষ্টিতে সাজ্জাদের দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালো। তারপর বলল, মানে ম্যাম আগের সব কথা ভুলে গেছে? কিছুই মনে নেই? আছে একটু একটু, তবে তাতে কিছু হবে না। ডাক্তার কিছু বলেনি? বলেছে যে কোনো সময় সব মনে পড়ে যাবে, এখন শুধু অপেক্ষা করতে হবে। সিয়াম আর কিছু বলল না। গাড়ি নিয়ে হোটেলের সামনে এলো। সাজ্জাদকে হোটেলে নামিয়ে দিয়ে সিয়াম চলে গেল। সাজ্জাদ নিজের রুমে গিয়ে ম্যানেজারকে কল দিল। ম্যানেজার কল রিসিভ করতেই ওপাশ থেকে বলা শুরু করলো, সামিয়া ম্যামের কোনো খবর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, দেখাও করেছি, তবে একটা খারাপ সংবাদ আছে। ম্যানেজার কিছুটা চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, কি সংবাদ? সামিয়া ম্যাম সবকিছু ভুলে গিয়েছেন। আগের কোনো কথা তার মনে নেই, এমনকি তার বাবা মাকেও চিনতে পারেনি। তাকে ডাক্তার দেখানো হয়নি নাকি? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে যে কোনো সময় সামিয়ার সব মনে পড়ে যাবে, শুধু অপেক্ষা করতে হবে। ও, দেখুন কি করা যায়, আল্লাহ ভরসা। সাজ্জাদ আর কিছু না বলে কলটা কেটে দিল। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার অর্ডার করে সেটাকে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মিটিংয়ে গেল। ম্যানেজারে যেভাবে বলেছিল সেভাবে মিটিংয়ে সব কিছু বলে প্রজেক্ট দেখালো। মিটিংটা সে ভালোভাবে করতে পেরেছে, এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। মিটিং শেষে সিয়ামকে নিয়ে চলে গেল জ্যাকের বাসায়। মিটিংয়ের ফলাফল ঘোষণা করবে 3 দিন পর, তাই সাজ্জাদকে 5 দিন থাকতে হবে। কিন্তু সাজ্জাদ তার বেশিও থাকতে পারে, কারণ সামিয়াকে না নিয়ে সে যাবে না। জ্যাকের বাসার সামনে এসে সিয়াম গাড়ি থামালো। সাজ্জাদ গাড়ি থেকে নেমে জ্যাকের বাসার কলিং বেল বাজালো। একটু পর জ্যাক এসে দরজা খুলে দিল। সাজ্জাদ জ্যাকের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে সামিয়ার রুমে গেল। সামিয়া টিভি দেখছিল। সাজ্জাদকে নিজের রুমের ভেতরে প্রবেশ করতে দেখে বলল, আপনি আবার এসেছেন? সাজ্জাদ এবার সামিয়ার কাছে গেল না, ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে থেকে বলল, হ্যাঁ, তোমাকে নিয়ে ঘুরতে বের হব, চলো। আমি আপনার সাথে কোথাও যাব না। আরে চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে কেন? দরকার আছে, চলো। সামিয়া যেতে চাইল না। সাজ্জাদ একবার কড়াভাবে কথা বলল, তাই রেডি হয়ে সাজ্জাদের সাথে বের হলো। প্রথমে সামিয়াকে নিয়ে হাসপাতালে গেল। সিয়ামের একজন চেনা ডাক্তার আছে, সেই ডাক্তার যে হাসপাতালে থাকে সিয়াম সেখানে নিয়ে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সামিয়ার চেক আপ করে বললেন, আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছে, আস্তে আস্তে সব মনে পড়ে যাবে, আপনি চিন্তা করবেন না। ডাক্তারের সাথে কথা শেষ করে সাজ্জাদ সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলো। সামিয়াকে নিয়ে শহরের অনেক জায়গায় ঘোরাঘুরি করলো। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় সামিয়াকে জ্যাকের বাসায় নামিয়ে নিজের রুম দিয়ে সাজ্জাদ বের হতে যাবে, এমন সময় সামিয়া বলল, আপনার সাথে ঘুরোঘুরি করে খুব ভালো লাগলো। আমার কেন যেন মনে হচ্ছে আপনার সাথে আগেও এভাবে ঘুরোঘুরি করেছি। সাজ্জাদ সামিয়ার কাছে গিয়ে বসে বলল, হ্যাঁ, মনে করো তোমার কি মনে পড়ে সব বলতে থাকো। আমার আর কিছু মনে পড়ছে না।
শুধু মনে করতে থাকবে, কেমন? দেখবে তোমার সব মনে পড়ে যাবে আমি তোমার কে, তোমার সাথে কি হয়েছিল এইসব। কথাটা বলে সাজ্জাদ সামিয়ার রুম থেকে বের হয়ে হোটেলে ফিরে এলো। এভাবে 4 দিন কেটে গেল। গতকাল প্রজেক্টের ফলাফল ঘোষণা করেছে প্রজেক্টর শহীদুল ইসলাম পেয়েছে। আগামীকাল রাতে সাজ্জাদের ফ্লাইট, কিন্তু সাজ্জাদ এখন দেশে ফিরবে না। সে সামিয়াকে নিয়ে দেশে ফিরবে। একদিন সামিয়াকে দেখতে জ্যাকের বাসায় যাচ্ছিল, এমন সময় জ্যাক ফোন করলো। সাজ্জাদ ফোনটা রিসিভ করতেই জ্যাক বলা শুরু করলো, ভাইয়া আপনি কোথায়? মাত্র বাসা থেকে বের হলাম, তোমাদের বাসায় আসছি। একটা সমস্যা হয়ে গেছে, আপনি বাসায় না গিয়ে আমার বাসার পাশের হাসপাতালে চলে আসুন। তোমার বাসার পাশে কোন হাসপাতালে এবং কি হয়েছে যে হাসপাতালে যাব? জ্যাক কেমন যেন ভয়ে ভয়ে কথা বলছে। কথা শুনে বোঝা যাচ্ছে সে কিছু একটা নিয়ে খুব চিন্তিত আছে। কি হলো বলছো না কেন, কি হয়েছে? ফোনের ভেতর থেকে নিঃশ্বাসের শব্দ আসতে লাগলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলা শুরু করলো, আসলে আজকে সকালে সামি আপুকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। বাসার সামনের রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন একটা গাড়ি এসে সামি আপুকে ধাক্কা দেয়, যার ফলে তার মাথা ফেটে যায়। এখন তাকে হাসপাতালে নিয়ে এসেছি। জ্যাকের কথা শুনে সাজ্জাদ কিছুটা রাগী কণ্ঠে বলল, হোয়াট? এটা যখন হয়েছে তখন আমাকে ফোন করতে পারলে না? এখন হাসপাতালে নিয়ে গিয়েছো সেটাও তো ভালোভাবে বলতে চাইছো না। তুমি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দাও, আমি সেখানে আসছি। জ্যাক ভয়ে ভয়ে কলটা কেটে দিয়ে হাসপাতালের অ্যাড্রেস সাজ্জাদকে মেসেজ করে পাঠিয়ে দিল। মেসেজ পাওয়ার পর সিয়ামকে সাথে নিয়ে হাসপাতালে চলে এলো। তারপর জ্যাককে ফোন দিয়ে কেবিন নম্বর শুনে সেখানে গিয়ে দেখলো জ্যাক কেবিনে বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে জ্যাকের আম্মু বোন বসে আছে। সাজ্জাদ কেবিনের দরজার কাচের জানালা দিয়ে সামিয়াকে দেখলো মাথায় ব্যান্ডেজ করা আর অজ্ঞান হয়ে আছে বোধহয়। এটা কিভাবে হলো? সকালে সামিয়া আপুকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম, বাসার সামনে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তখন সামিয়া আপু ভুল করে রাস্তার মাঝখানে চলে যায়। সাথে সাথে একটা গাড়ি এসে আপুকে ধাক্কা দেয়, সেখানেই তার মাথা ফেটে যায়। সামিয়াকে নিয়ে বের হতে কে বলেছিল? তুমি জানো সামিয়া অসুস্থ, তবুও তুমি তাকে নিয়ে বের হলে। এখন যেটা করে ফেলেছো সেটা নিয়ে কথা বললে ঠিক হয়ে যাবে না, তাই এটা নিয়ে কথা না বলাই ভালো হবে। আমি জানতাম না সামিয়া আপুর সাথে এমন হয়ে যাবে। আর বললাম তো এটা নিয়ে কথা বলে লাভ হবে না, যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন এটা বলো ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে মাথায় একটু বেশি আঘাত পেয়েছি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। শুধু কি মাথায় আঘাত পেয়েছে নাকি শরীরের অন্য অংশেও? হাতে এবং পায়ে হালকা, চামড়া চুলে গেছে, এই পর্যন্তই। সাজ্জাদ জ্যাকের কথার কোনো উত্তর দিল না। প্রবেশ করলো কেবিনের ভেতর। কেবিনে একটা ফাঁকা চেয়ার ছিল, সেখানে গিয়ে বসতেই পকেটে থাকা ফোনটা বাজতে লাগলো। সাজ্জাদ ফোনটা বের করে দেখে শহীদুল ইসলাম কল করেছে। কলটা রিসিভ করে কানে তুললো সাজ্জাদ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আজকে তোমার ফ্লাইট মনে আছে তো? হ্যাঁ আঙ্কেল, মনে আছে। তবে আমি আজকে যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, সেটা শেষ করে তারপর আসবো। কি কাজ আছে? সেটা বলা যাবে না, তবে আপনাকে বলে রাখি দেশে আসার সময় আপনাদের পছন্দের একটা জিনিস নিয়ে আসব, যেটা দেখে আপনারা খুব খুশি হবেন। আচ্ছা নিয়ে এসো, তাহলে যেদিন আসবে সেদিন ফোন করে বলে দেবো, কেমন? আচ্ছা আঙ্কেল, এখন তাহলে রাখি। হ্যাঁ রাখো। শহীদুল ইসলামের কথা শেষ হতে সাজ্জাদ কলটা কেটে দিয়ে ম্যানেজারকে কল দিল। ম্যানেজারের নাম্বারে কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করে বলা শুরু করলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে কি রওনা দিবেন? না, আপনাকে তো বলেছিলাম সামিয়াকে নিয়ে দেশে আসব। ও ভুলেই গিয়েছিলাম। সামিয়া ম্যাম কেমন আছে কিছু কি মনে করতে পেরেছে? এখনো তেমন কিছু মনে করতে পারিনি। আজকে সকালে গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথা ফেটে গেছে, তাই হাসপাতালে নিয়ে এসেছি। এবার দেখি কি করা যায়। ধাক্কা লাগলো কিভাবে? সেই বিষয়ে আমি তেমন বলতে পারবো না, আমি সেখানে ছিলাম না। আমার এক ছোট ভাইয়ের সাথে থাকাকালীন এই কাজ হয়েছে। সে বলল ওকে নিয়ে হাঁটাহাঁটি করতে বের হয়েছিল, তখন সে রাস্তার মাঝখানে চলে যায় আর ধাক্কা খায়। ও রাস্তার মাঝে কেন গিয়েছিল? সেটা জানি না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য কল দিয়েছিলাম, সেটা করব কি? হ্যাঁ বলুন, কি বলবেন? আপনি কি আঙ্কেল আন্টিকে সামিয়ার বিষয়ে কিছু বলেছেন? এই বিষয়ে আপনি এবং আমি ছাড়া কেউ কিছু জানে না। সাজ্জাদ কথা বলতে বলতে চোখটা দিয়ে সামিয়ার উপর পড়ে। সামিয়া আস্তে আস্তে করে চোখ খুলছে। আমি একটু পর আপনাকে কল দিচ্ছি। ম্যানেজারের কলটা কেটে দিয়ে সামিয়ার কাছে গেল। সামিয়া চোখটা সম্পূর্ণ খুলে সাজ্জাদকে দেখতে পেয়ে খুশি হয়ে বলল, সাজ্জাদ, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে এবং আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। কথাটা বলে সাজ্জাদকে জড়িয়ে ধরে বলল,
সামিয়ার জ্ঞান ফিরেছে এটা দেখে জ্যাকের বোন ডাক্তারকে বলল। ডাক্তার আসার পর সামিয়া সাজাদকে ছেড়ে দিল। ডাক্তার সামিয়ার চেক আপ করে বলল, অভিনন্দন। মাথায় আঘাত পাওয়ার ফলে ওনার সবকিছু মনে পড়ে গেছে, এখন আগের মতো সবাইকে চিনতে পারছি। সাজ্জাদ খুশি হয়ে ডাক্তারকে ধন্যবাদ জানালো। ডাক্তার কিছু না বলে কেবিন থেকে চলে গেল। সামিয়া, জ্যাক ও জ্যাকের আম্মু বোনের দিকে তাকিয়ে আছে। ওনাদের হাত দিয়ে ইশারা করে দেখিয়ে সাজ্জাদকে বলল, ওনারা কে? এখানে কি করছে? তোমার নিশ্চয়ই ওনাদের মনে নেই, তুমি সব ভুলে গিয়েছিলে, এমনকি আমাকেও তোমার মনে ছিল না। তখন ওরা তোমার দেখাশোনা করেছে, যত্ন নিয়েছে, খাইয়েছে। সাজ্জাদের কথা শুনে সামিয়া ওনাদের দিকে তাকিয়ে বলল, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে আমার যে কি হতো সেটা বলতে পারতাম না। আপু, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমাদের কর্তব্য। জ্যাকের কথা শুনে সামিয়া একটা মুচকি হাসি দিল। সাজ্জাদ গিয়ে সামিয়াকে শুইয়ে দিল। ডাক্তার চেক আপ করার সময় সে উঠে বসেছিল। সেই দিন ওরা তোমাকে হাসপাতাল থেকে কোথায় নিয়ে গিয়েছিল? কবে? যেদিন তোমার গুলি লেগেছিল সেদিন। আমি বলতে পারবো না যে ওরা কখন আমাকে নিয়ে গিয়েছিল এবং কোথায় নিয়ে গিয়েছিল। তখন আমি চোখ খুলি, নিজেকে অন্ধকার একটা রুমে চেয়ারে বসে থাকা অবস্থায় আবিষ্কার করি। আমার সামনে মারুফ হাতে ইঞ্জেকশন নিয়ে বসেছিল। আমার চোখ খোলার সাথে সাথে সেটা আমার হাতের ভেতরে দিয়ে দেয় আর বলে, দেখ তোর কি অবস্থা করি, তোর সব অতীত ভুলিয়ে দেব। এটা বলে ইঞ্জেকশনটা আমার শরীরে দেওয়ার পর আর কিছু মনে ছিল না। তারপর কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সে সব কিছুই জানতাম না। কথাগুলো বলা শেষে সাজ্জাদ বলতে যাবে এমন সময় হাসপাতালে একজন নার্স কেবিনে প্রবেশ করতে করতে বললেন, রোগীর সাথে কেউ কথা বলবেন না, ডাক্তার ওনাকে রেস্ট নিতে বলেছেন। নার্সের কথা শুনে কেউ কোনো কথা বলল না। সামিয়াকে ওর ওষুধগুলো খাইয়ে দিয়ে নার্স চলে গেল। সিয়াম কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। ভেতরে প্রবেশ করে সাজ্জাদের কাছে গিয়ে বলল, ভাইয়া বাইরে আসুন, আপনার সাথে কথা আছে। সাজ্জাদ সিয়ামের সাথে কেবিনের বাইরে আসতেই সিয়াম একটা পাসপোর্ট সাজ্জাদের হাতে ধরিয়ে দিল। পাসপোর্ট খুলে দেখলো এটা সামিয়ার নামে করা। তুমি সামিয়ার পাসপোর্ট কোথায় পেলে? ম্যানেজার সাহেব একজনের সাহায্য পাঠিয়েছে, সামিয়া ম্যামকে দেশে নিয়ে যাওয়ার সময় লাগবে। সাজ্জাদ পাসপোর্ট পকেটে রেখে দিয়ে বলল, ম্যানেজার সাহেব ভালো কাজ করেছে, পাসপোর্টের দরকার ছিল সেটা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দেশে যাবেন কবে? তাহলে প্লেনের টিকিট বুক করতে হবে। সামিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে আমরা চলে যাব, কিন্তু তাকে কবে ছাড়বে সেটা তো জানি না। চলুন ডাক্তারের সাথে কথা বলে আসি। ঠিক আছে, চলো। তারপর সাজ্জাদ এবং সিয়াম দুজনে মিলে ডাক্তারের কাছে গিয়ে সামিয়ার কথা জিজ্ঞেস করলো। তখন ডাক্তার বললেন, যখন ইচ্ছা তখন নিয়ে যেতে। ওর আঘাতগুলো তেমন ক্ষতিকর নয়, শুধু মাথাতে একটু ব্যথা পেয়েছে। ডাক্তারের সাথে কথা শেষ করে সাজ্জাদ সিয়ামকে সামিয়ার জন্য টিকিট আনতে বলল। আজকে রাতে তারা দেশে ফিরে যাবে। সিয়াম সাজ্জাদের কথা মতো টিকিট আনতে চলে গেল। সিয়াম চলে যাওয়ার পর সাজ্জাদ কেবিনে ফিরে এসে জ্যাককে বলল, আজকে রাতে আমরা দেশে ফিরে যাব, তোমরাও বাংলাদেশে এসো। সামিয়ার বাসায় কেমন? জ্যাক কিছুটা অবাক হলো এই কথা শুনে। অনেকটা অবাক চাহনিতে বলল, আজকে চলে যাবেন মানে? আর কয়েকদিন থাকুন আমাদের সাথে। এবার হবে না, পরের বার যখন আসবো তখন তোমাদের বাসায় থাকবো। এটা কোনো কথা বললেন? কত আশা নিয়েছিলাম আপুকে নিয়ে আমাদের বাসায় কয়েকদিন থাকবেন, কিন্তু সেটা আর হবে না। মন খারাপ করার কিছু নেই, আজকে রাতে ফ্লাইট আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি, না হলে অন্যদিন চলে যেতাম। ডাক্তার কি যেতে দিবে? হ্যাঁ, ডাক্তারের সাথে কথা বলা শেষ করে তোমাদের বললাম। ঠিক আছে, যেহেতু চলে যাবেন এতে আমরা তো আর কিছু করতে পারবো না। ভালো থাকবেন আর আপুকে দেখে রাখবেন। সেটা তো অবশ্যই। এদের দুজনের কথা বলার জন্য সামিয়ার ঘুম ভেঙে গেল। কিছুটা রাগী ভাব নিয়ে বলল, তোমরা এত কথা বলছো কেন? কথা থাকলে বাইরে গিয়ে বলো। ঠিক আছে, তুমি আজকে রেডি থেকো, রাতে আমাদের ফ্লাইট। রাতে ফ্লাইট মানে? আজকে দেশে ফিরে যাবে নাকি? হ্যাঁ, ডাক্তারের সাথে কথা বলেছি, আজকে রাতে তোমাকে নিয়ে দেশে যাব। রাতে সামিয়া এবং সাজ্জাদ নিজেদের ব্যাগ নিয়ে এয়ারপোর্টে এসে থামল। তাদের সাথে জ্যাক এবং সিয়াম আছে। সাজ্জাদ দুজনের সাথে কিছুক্ষণ কথা বলে বিদায় দিয়ে সামিয়াকে নিয়ে প্লেনে বসে পড়ল। রেখে গেল লন্ডন সাথে তাদের কিছুটা সময়। অনেকক্ষণ প্লেন ভ্রমণ করার পর প্লেনটা বাংলাদেশে এসে নামলো। এয়ারপোর্ট থেকে বের হয়ে ম্যানেজারকে কল দিয়ে গাড়ি নিয়ে আসতে বলল সাজ্জাদ। 30 মিনিটের ভেতরে ম্যানেজার গাড়ি নিয়ে এসে সামিয়ার সামনে হাজির হয়ে বলল, আপনি কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। গাড়িতে বসুন, আপনাকে বাসায় নিয়ে যাই। ম্যানেজারের কথা শুনে সাজ্জাদ এবং সামিয়া গাড়িতে গিয়ে বসলো।
তারপর ম্যানেজার বাসার দিকে গাড়ি নিয়ে যাওয়া শুরু করলো। ঘড়িতে সকাল 10টা, প্লেন নেমেছে 8টার দিকে। এয়ারপোর্টের ভেতরে যাবতীয় চেক আপ থাকায় বের হতে একটু লেট হয়েছে। সামিয়াদের বাসার সামনে এসে ম্যানেজার গাড়ি থামালো। সামিয়া গাড়ি থেকে নেমে সাজ্জাদকে সঙ্গে নিয়ে বাসার কলিং বেল বাজালো। একটু পর একজন কাজের লোক এসে দরজা খুলে দিল। দরজার সামনে সামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে কাজের লোকটা ভূত দেখার মতো চমকে উঠল। দুহাত পিছিয়ে গিয়ে শহীদুল ইসলামকে ডেকে বলতে লাগলো, মালিক দেখেন, ম্যাম ভূত হয়ে ফিরে এসেছে, আমার সামনে দাঁড়িয়ে আছে। কাজের লোকের ডাকাডাকি শুনে শহীদুল ইসলাম দরজার কাছে এসে কাজের লোকটিকে বললেন, কি হয়েছে, এমনভাবে টাকাটাকি করছিস কেন? কাজের লোকটা হাত দিয়ে দরজার বাইরে দেখিয়ে দিলেন। শহীদুল ইসলাম দরজার দিকে খেয়াল করেনি। এখন খেয়াল করে সামিয়াকে দেখে তিনিও কিছুটা চমকে উঠে সামিয়াকে বলল, তুমি তুমি তো একদম আমার মেয়ের মতো দেখতে, তোমার নাম কি? সামিয়া কথাটা বলে শহীদুল ইসলামকে জড়িয়ে ধরে কান্না করে দিল। শহীদুল ইসলামের মাথায় এখনো কিছু ঢুকছে না। অন্যদিকে দরজার কাছে কান্নাকাটির শব্দ শুনে নূরজাহান বেগম এলেন। তারপর সামিয়াকে দেখে তিনি নিজেও চমকে গেলেন। এই মেয়ে, তুমি কে? তুমি তো একদম আমার মেয়ের মতো দেখতে। এই কথা শুনে সামিয়া শহীদুল ইসলামকে ছেড়ে দিয়ে নূরজাহান বেগমের সামনে গিয়ে বলল, আমি তোমার মেয়ের মতো দেখতে নয়, আমি তোমারই মেয়ে সামিয়া। সেটা কিভাবে হয়? আমার মেয়ে তো মারা গিয়েছে, আমরা নিজে দেখেছি। দুজনের মুখে এমন কথা শুনে সামিয়া সাজ্জাদের দিকে তাকালো। এটা দেখে সাজ্জাদ কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। চুপচাপ তাকিয়ে আছে সামিয়ার দিকে। আব্বু আম্মু কি বলছে, আমি নাকি মারা গেছি? আসলে তোমাকে পুরো ঘটনা বলা হয়নি, তাই এমন করছে ম্যানেজার সাহেব, আপনি ওনাদের বুঝিয়ে দিন। সামিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। ম্যানেজার সাহেব গিয়ে শহীদুল ইসলাম এবং নূরজাহান বেগমকে সব খুলে বললেন যে সামিয়া মারা যায়নি, সে বেঁচে আছে। আর যাকে দেখছেন সে আসল সামিয়া, নকল সামিয়াকে দাফন করা হয়েছে। ম্যানেজারের মুখে থেকে সকল ঘটনা শুনে শহীদুল ইসলাম বললেন, তাহলে আপনি বলেননি কেন যে আমার মেয়ে বেঁচে আছে? তাদের দুজনের কথার মাঝে হঠাৎ করে সাজ্জাদ বলে উঠল, আঙ্কেল আন্টি, আপনাদের বলেছিলাম না আপনাদের জন্য একটা গিফট আছে, এটাই সেই গিফট। আমি নিজে ম্যানেজারকে বলেছিলাম সামিয়ার বিষয় যেন আপনাদের না বলে। সামিয়াকে নিয়ে এসে চমকে দিতে চেয়েছি এবং দিয়েও দিলাম। তার মানে ওটা আমাদের নিজের মেয়ে সামিয়া? সাজ্জাদ এবং ম্যানেজার মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। এটা দেখে শহীদুল ইসলাম আর নূরজাহান বেগম দুজনেই সামিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলেন। তারা তাদের মেয়েকে পেয়ে অনেক খুশি। তাদের এরকম খুশি দেখে সাজ্জাদেরও অনেক ভালো লাগছে। সাজ্জাদের অনেক টান্ত লাগছিল, তাই নিজের রুমে চলে এলো। সামিয়া এখনো নিজের বাবা মায়ের সাথে কথা বলছে। সাজ্জাদ ফ্রেশ হয়ে খাটের উপর শুয়ে থেকে মনে মনে বলতে লাগলো, অবশেষে সামিয়াকে নিজের বাবা মায়ের হাতে তুলে দিতে পারলাম। আমার কাছে থেকে সমস্যা তৈরি হয়েছিল, আমি শেষ করলাম। এখন শুধু মারুফের ব্যবস্থা করতে পারলে সামিয়াকে নিয়ে কোনো সমস্যা হবে না। মারুফের কথা মনে হতেই সাজ্জাদ বিছানা থেকে নিচে নেমে রুম থেকে বের হয়ে নিচতলায় উকি দিয়ে দেখলো ম্যানেজার সাহেব আছে কিনা। হ্যাঁ, ম্যানেজার সাহেব দরজার কাছে দাঁড়িয়ে আছে। সাজ্জাদ কোনো প্রকার দেরি না করে ম্যানেজারের কাছে গিয়ে তাকে বাড়ির বাগানে নিয়ে গেল। এরকম আচমকাভাবে ম্যানেজারকে নিয়ে এসেছে দেখে ম্যানেজার বলা শুরু করলেন, কি হয়েছে, আমাকে এভাবে নিয়ে এলেন কেন? আপনার কাছে একটা কথা জানতে এসেছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? মারুফের খবর কি? মারুফকে জেলে বন্দি করে রাখা হয়েছে, 2 দিন পর কোর্টে চালান করা হবে, ওর ফাঁসি হবে। কাজটা কি মারুফ একা করেছে নাকি আরো কেউ ছিল? মারুফের সাথে আরো 3 জন ছিল, সব মিলিয়ে ওরা 4 জন ছিল। আমি ওদের সাথে দেখা করতে চাই। হ্যাঁ চলুন। তারপর ম্যানেজার সাজ্জাদকে নিয়ে জেলখানায় এলো, যেখানে মারুফ সহ ওর বন্ধুদের বন্দি করা হয়েছে। কনস্টেবলের সাহায্যে নিয়ে মারুফের সাথে দেখা করানোর ব্যবস্থা করলো। সাজ্জাদের সামনে চেয়ারে বাঁধা অবস্থায় মারুফকে বসিয়ে রাখা হয়েছে। মাঝখানে একটা টেবিল, দুপাশে 2 জন বসে আছে। এক পাশে মারুফ, অন্য পাশে সাজ্জাদ। ম্যানেজার সাহেব সাজ্জাদের পাশে দাঁড়িয়ে আছে। কিরে, তোর এত ক্ষতি করলাম, তারপরও তোর শিক্ষা হলো না? মারুফের এমন কথা শুনে সাজ্জাদ হাসতে লাগলো। হাসতে থাকার উপরে বলল, তুই আমার কোনো ক্ষতি করতে পারিসনি, উল্টো তোর লাইফ শেষ। ক্ষতি করিনি মানে? তোর সামিয়াকে পাঠিয়ে দিয়েছি অন্য একটা দেশে, ওকে খুঁজতেই তোর সারা জীবন চলে যাবে। এই কথা শুনে সাজ্জাদ আর ম্যানেজার হাসতে লাগলো। ওদের দুজনের হাসি দেখে মারুফ বলল, পাগল হয়ে গেছিস নাকি? এভাবে হাসছিস কেন? তোর কথা শুনে হাসি পাচ্ছে। কি বলেছিলি, সামিয়াকে খুঁজে পাবো না? আরে সামিয়াকে তো অনেক আগেই পেয়ে গেছি, আজকে তাকে বাসায় নিয়ে এসেছি, আর তুই বলছিস ওকে খুঁজতে সারা জীবন চলে যাবে? সাজ্জাদের কথা শুনে মারুফ অনেকটা অবাক হয়ে গেল। এত সহজে সামিয়াকে পেয়ে যাবে সেটা ভাবতে পারিনি। মারুফের বলার মতো আর কিছুই নেই। প্রথমে খুব গরম হয়ে কথা বললেও এখন কিছু বলতে পারছে না। কি হয়েছে,
এইরকম চুপ হয়ে আছিস কেন? অবশ্য 2 দিন পর তোকে পুরোপুরি চুপ হয়ে যেতে হবে। হাজার চাইলেও কোনো কথা বলতে পারবি না, তাই এখন থেকে চুপ হয়ে থাকার অভ্যাস করে নে। কথাটা শেষ করে মারুফের গালে একটা থাপ্পড় দিল সাজ্জাদ। থাপ্পড় খেয়েও মারুফ কিছু বলল না, মাথা নিচু করে বসে থাকলো। কথা বলার সময় শেষ হয়ে গেছে, তাই সাজ্জাদ এবং ম্যানেজার জেলখানা থেকে বের হয়ে গাড়ির কাছে এলো। আঙ্কেল কি মারুফের বিষয় জানে? হ্যাঁ, মারুফকে আটক করার পর সর্বপ্রথম মালিককে জানানো হয়েছে। তবে সামিয়ার কথা পরে জানতে পেরেছি দেখে সেটা আমাকে বলেছিল, এবং সেটা জানার সাথে সাথে আমি আপনাকে বলেছি। সাজ্জাদ কথার কোনো উত্তর না দিয়ে গাড়িতে বসে পড়ল। ম্যানেজার গাড়ি ড্রাইভিং সিটে বসে সাজ্জাদকে বলল, কোথায় যাবেন? বাসায় নিয়ে চলুন, আজকে সারাদিন বিশ্রাম করব, শরীরটা অনেক ক্লান্ত। আচ্ছা। ম্যানেজার সাজ্জাদকে বাসায় নামিয়ে দিয়ে সে নিজের বাসায় চলে গেল। ম্যানেজার চলে যাওয়ার পর সাজ্জাদ বাসার ভেতরে প্রবেশ করে দেখে সামিয়া এখনো বাবা মায়ের সাথে গল্প করছে। সাজ্জাদ এই সিনটা দেখে মুচকে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল। এমন সময় অফিসের একটা কাগজের কথা মনে পড়ে গেল, এবং সেই কাগজটা সাজ্জাদের আগের ব্যাগের ভেতরে আছে। খাটের নিচ থেকে সেই ব্যাগটা বের করে কাগজটা খুঁজছিল। এমন সময় বাটন ফোনটা সামনে চলে আসে। অনেকদিন পর ফোনটাকে দেখতে পেয়ে সাজ্জাদ হাতে নিল। চালু করার জন্য বাটনে ক্লিক করলো, কিন্তু চালু হলো না। বোধহয় চার্জ নেই, তাই ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে আবার কাগজটা খুঁজতে লাগলো। কাগজটা ছিল অফিসের জরুরি ফাইলে। লন্ডনে যাওয়ার আগে এটা নিজের ব্যাগে রেখে গিয়েছিল। কালকে অফিসে গিয়ে এটা ম্যানেজারকে দিতে হবে। এর ভিতর অনেক কিছুর হিসেব আছে। কাগজটা নিয়ে অফিসের ব্যাগের ভিতর রেখে দিল। তারপর বিছানায় শুয়ে পড়লো ঘুমানোর জন্য। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেল জানতে পারলো না। ঘুম ভাঙলো সন্ধ্যায়, তাই বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে বাইরে বের হলো একটু হাঁটাহাঁটি করতে। হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসে ডিনার করে আবার ঘুমিয়ে গেল। সেদিনে সারাদিন এভাবে কেটে গেল। পরদিন সকালে ঘুম ভাঙলো সামিয়ার ডাকে। সামিয়া ভার্সিটি যাওয়ার জন্য ডাকছে, তাই সাজ্জাদ ঘুম থেকে উঠে সকালের কাজগুলো করে সামিয়াকে নিয়ে ভার্সিটিকে চলে এলো। সামিয়া ভার্সিটির ক্যাম্পাস দিয়ে হাঁটাহাঁটি করছে। সামিয়ার সাথে সাজ্জাদও আছে। ভার্সিটির সবাই সামিয়ার দিকে তাকিয়ে একটা কথা ভাবছে, মরা মানুষ জীবিত হলো কিভাবে। সাজ্জাদ সামিয়াকে নিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল, তখন ইরা এসে তাদের পথ আটকে দাঁড়ায় এবং সামিয়াকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তুমি কে? তোমাকে একদম সামিয়ার মতো দেখতে। ওর জমজ বোন নাকি? ইরার কথা শুনে সামিয়া হাসতে হাসতে বলল, আমার কোনো যমজ বোন নেই, আর আমি সামিয়ার মতো দেখতে নয়, আমি নিজেই সামিয়া। তুমি সামিয়া হলে সেদিন মারা গিয়েছিল কে? সেই বিষয়ে আমি জানি না, সাজ্জাদ বলতে পারবে। ইরা সাজ্জাদের দিকে তাকালো নিজের প্রশ্নের উত্তরের জন্য। পরে একসময় তোমাকে বলবো, এখন ক্লাসে চলো। সাজ্জাদ কাউকে আর কোনো কথা বলতে না দিয়ে দুজনেই যে যার যার ক্লাসে পাঠিয়ে দিয়ে নিজে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে সামিয়াকে বাসায় দিয়ে সাজ্জাদ অফিসে চলে গেল। সন্ধ্যায় অফিস শেষ করে সাজ্জাদ যখন বাসায় প্রবেশ করলো, তখন সামিয়া সাজ্জাদকে দেখতে পেয়ে দৌড়ে সামনে এসে দাঁড়ালো। সামিয়ার দিকে চোখ মেলে তাকাতেই সামিয়া নিজের হাত দিয়ে সাজ্জাদকে ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বলল, তোকে কত বিশ্বাস করেছিলাম, আর তুই কি না আমার সাথে এমন করলি? তোর যদি এত টাকার লোভ ছিল তাহলে আমাকে বলতি, আমি টাকা দিয়ে দিতাম, কিন্তু তুই সেটা না করে এত জঘন্য কাজ করলি কেন? সামিয়ার মুখে তুই ডাক শুনে অনেকটা অবাক হলো সাজ্জাদ। কেন রেগে আছে সেটাও তার অজানা। তোমার কি হয়েছে, এভাবে রেগে আছো কেন? এই দেখ, একদম নাটক করবি না। তুই সব জানিস, তুই সব জানিস, তারপরও এমন ভাব নিচ্ছিস যেন কিছুই জানিস না। আমি সত্যি বলছি। তুমি কি বলছো? আমি সেই বিষয়ে কিছুই জানি না। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই কথা বলে সামিয়া একটা অডিও কল রেকর্ড চালু করে দিল। কল রেকর্ড শুনে সাজ্জাদ অনেকটা অবাক হয়ে গেল, কারণ কল রেকর্ডে সাজ্জাদের মতো একটা কণ্ঠ বলছিল, হ্যালো মারুফ, সামিয়াকে হাসপাতালে রেখে এসেছি, তুই গিয়ে ওকে তুলে নিয়ে আসবি আর মেরে ফেলবি। জি বস, আপনি চিন্তা করবেন না, আমি কাজটা করছি। আর শোন, আমি যে এই কাজটা করিয়েছি এটা যেন কেউ জানতে না পারে। আপনি চিন্তা করবেন না, এই বিষয়ে কেউ জানবে না। অডিওটার সময় শেষ হয়ে যাওয়ার কারণে এর থেকে বেশি কথা রেকর্ড হয়নি। সাজ্জাদ কি বলবে বুঝে পাচ্ছে না। তার কাছে মারুফের নাম্বারটাই নেই, অথচ সে সামিয়াকে মেরে ফেলতে বলেছে। এই বিষয়ে ভাবতে ভাবতে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। কি হলো, কথা বলছিস না কেন? এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি কেন তোর সাথে এমন ব্যবহার করছি। সামিয়ার কথা শুনে ভাবনায় ছিট পড়ল। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, সামিয়া, তুমি ভুল ভাবছো। মারুফের সাথে যে কথা বলেছে সেটা আমি নই, আর আমার কাছে তো মারুফের নাম্বারটাই নেই, এবং তোমরা আমাকে সাহায্য করেছো। আমি তোমাদের ক্ষতি কেন চাইবো? ক্ষতি কেন চাইবি সেটা তুই জানিস। আমাকে আমাকে বলছিস কেন? তুই এক্ষুনি আমাদের বাসা থেকে বের হয়ে যা। আজকের পর থেকে এই বাসায়
তোর কোনো জায়গা হবে না। সামিয়া, তুমি বিশ্বাস করো আমি এইসব কিছুই করিনি। তোমাকে ভুল বোঝানো হয়েছে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমাকে বলতে আসবি না। এই বাসায় তোমার জায়গা হবে না মানে হবে না। সামিয়া প্লিজ, তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, আমি এইসব কিছুই করিনি। তোমার কাছে যে প্রমাণ আছে তার সব মিথ্যা। সামিয়া সাজ্জাদকে কিছু না বলে বডিগার্ডদের ডেকে বলল, এই ছেলেটাকে বাসার বাইরে ফেলে দিয়ে আসুন, আর ওকে কোনো দিন এই বাসায় ঢুকতে দিবেন না। সামিয়ার কথা মতো বডিগার্ডগুলো সাজ্জাদকে বাসার গেটের বাইরে ফেলে দিল। সাজ্জাদ সামিয়াকে অনেকবার বলেছে সে কোনো দোষ করেনি, সে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু সামিয়া তার কোনো কথা শুনল না। বডিগার্ডগুলো সাজ্জাদকে বাইরে ফেলে দিয়ে গেট লাগিয়ে দিয়েছে। গেটের বাইরে দিয়ে সাজ্জাদ অনেকবার সামিয়াকে ডেকেছে, কিন্তু সামিয়া শুনেনি। শহীদুল ইসলাম এবং নূরজাহান বেগমও বাসায় দেখতে পেল না, বোধহয় বাইরে কোথাও গেছে। গেটের পাশে একটা বেঞ্চ আছে, সাজ্জাদ গিয়ে সেখানে বসে পড়ল। হাত দিয়ে মাথার চুলগুলো নাড়াচ্ছে এবং মনে মনে ভাবছে, এই কাজটা কে করতে পারে? আমার তো কোনো শত্রু নেই, একজন ছিল, সে হলো মারুফ, কিন্তু ও জেলে আছে। তার এই কাজ করাটা অনেক কষ্ট হয়ে যাবে। আবার এটাও হতে পারে ওর কোনো লোককে দিয়ে কাজটা করিয়েছে। এইসব বিষয় খোঁজ নিতে হবে এবং যেভাবে হোক প্রমাণ করতে হবে আমি কিছু করিনি। এইসব ভাবতে ভাবতে পকেট থেকে ফোনটা বের করলো। মোবাইলের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 7টা বাজে। এই সময় আসামিদের সাথে দেখা করতে দিবে কিনা কে জানে। তবু একবার ম্যানেজারকে কল দিয়ে দেখলো। ফোন কল লিস্ট থেকে ম্যানেজারের নাম্বার বের করে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। তখন সাজ্জাদ বলল, হ্যালো ম্যানেজার সাহেব, আপনার হাতে কি সময় আছে? হ্যাঁ আছে, কি করবেন? আপনাকে সাথে নিয়ে থানায় যাব, মারুফের সাথে দেখা করতে। রাত করে থানায় যাবেন কেন? আর এই সময় তো আসামিদের সাথে দেখা করতে দিবে না। কেন যাব সেটা আপনি আসার পর বলবো, আপনি চলে আসুন তো। আচ্ছা, আপনি কোথায়? আমি সামিয়ার বাসার সামনে বসে আছি। আচ্ছা, আসছি। সাজ্জাদ আর কিছু না বলে কলটা কেটে দিল। ম্যানেজারের আসতে অনেকক্ষণ সময় লাগবে। ততক্ষণে যদি সামিয়ার কাছ থেকে জানতে পারে যে সে কিভাবে এটা পেল, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। বডিগার্ডরা বাসার ভেতরে যেতে দিবে না। সাজ্জাদ অন্য কোনো উপায় না পেয়ে সামিয়ার নাম্বারে কল দিল, কিন্তু সামিয়া কল রিসিভ করলো না। কয়েকবার কল দেওয়ার পর রিসিভ করে রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যা কি? এতবার কল দিচ্ছ কেন? তোমাকে বলেছি না আমার সাথে কথা বলার চেষ্টা করবে না, তবুও বারবার কল দিচ্ছ কেন? আমি শুধু তোমার কাছে জানতে চাই এই ভয়েস মেসেজটা কোথায় পেলে তুমি, যেটা শুনে আমাকে দোষী বানাচ্ছ? আমি সেই সব কিছুই করিনি। ভয়েস মেসেজটা আমি কোথায় পেয়েছি সেটা তোমাকে বলবো না, এবং তুমি যে কেমন সেটা কল রেকর্ড শুনে বুঝে গেছি। তোমার ভাগ্য ভালো যে পুলিশকে খবর দেইনি। এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। সামিয়া তো বললো না কল রেকর্ড বা ভয়েস মেসেজ কিভাবে পেয়েছে, উল্টে আরো গালাগালি করে হুমকি দিয়ে কল রেখে দিল। সাজ্জাদ বুঝতে পারছে সামিয়ার সাথে কথা বলে কোনো লাভ হবে না। সে ভয়েস মেসেজ শুনে তাকে খারাপ ভাবা শুরু করে দিয়েছে। ম্যানেজার গাড়ি নিয়ে এসে সামিয়াদের বাসার গেটের সামনে থামালো। গেটের পাশের বেঞ্চ সাজ্জাদকে বসে থাকতে দেখে গাড়ি থেকে নেমে সাজ্জাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, আপনি এখানে বসে আছেন কেন? সাজ্জাদ মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে ম্যানেজারের কণ্ঠ শুনতে পেয়ে সামনে তাকালো। ম্যানেজারকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, চলুন, রাস্তায় যেতে যেতে বলছি। এটা বলে সাজ্জাদ বেঞ্চ থেকে উঠে গিয়ে গাড়িতে বসে পড়ল। সাজ্জাদের সাথে ম্যানেজারও গাড়িতে উঠে গাড়ি চালু করে থানার দিকে যাওয়া শুরু করলো। বর্তমানে কি কারো ভয়েস এডিট করে বসিয়ে দেওয়া যায়? গাড়ি চলাকালীন সাজ্জাদের এমন কথা শুনে ম্যানেজার কিছুটা অবাক হলো। সাজ্জাদের দিকে অবাক চাহনিতে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন কেন? আগে বলুন এডিট করা যায় কিনা। বর্তমান যুগ অনেক অ্যাডভান্স, তাই আমার জানা মতে করা যায়। কেন, ভয়েস নিয়ে কি সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, কেউ একজন সামিয়াকে একটা ভয়েস মেসেজ দিয়েছে, যেটাতে স্পষ্ট বলা হচ্ছে আমি নাকি মারুফকে বলছি সামিয়াকে মেরে ফেলতে। সামিয়া এই ভয়েসটা শুনে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আপনাকে বের করে দিল মানে কি স্যার? বাসায় ছিল না? আঙ্কেল আন্টি কাউকে বাসায় দেখতে পেলাম না, বোধহয় বাইরে গেছে। ও, এখন কি আপনি মারুফকে সন্দেহ করছেন, তাই ওর কাছে যাচ্ছেন? হ্যাঁ, আমার কেন যেন মনে হচ্ছে এইসব মারুফ ওর লোকদের দিয়ে করিয়েছে, না হলে সে জেলখানার ভেতরে থেকে এইসব কিভাবে করবে? সেটা দেখা করলে জানতে পাওয়া যাবে, আপনি চিন্তা করবেন না। আমি যেভাবে সম্ভব মারুফের সাথে দেখা করানোর ব্যবস্থা করছি। সাজ্জাদ আর কিছু বলল না। ম্যানেজার সাহেব থানার সামনে এসে গাড়ি থামালেন। ঘুড়িতে রাত 8টা বাজে। সব পুলিশ কর্মচারী চলে গিয়েছে, মাত্র কয়েকজন উপস্থিত আছে থানাতে। ম্যানেজার সাহেব সাজ্জাদকে নিয়ে থানার ভেতর প্রবেশ করলেন। একজন কনস্টেবল ছিল, ম্যানেজারকে দেখা মাত্র সালাম দিল। সেই কনস্টেবলের সাহায্যে আলাদা একটা রুমে মারুফের সাথে দেখা করার সুযোগ করে দিল।
প্রথমে মারুফকে রুমের ভেতরে নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে দিল। তারপর সাজ্জাদ এবং ম্যানেজারকে রুমের ভেতর প্রবেশ করতে দিল। সাজ্জাদ গিয়ে মারুফের সামনে দাঁড়াতেই মারুফ ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, তোকে বলছিলাম না এমন কাজ করবো যে সামিয়া তোকে বাসা থেকে বের করে দিবে। এখন তো সামিয়ার সকল প্রকার বিশ্বাস তোর উপর থেকে উঠে গেছে। সে তোকে আসামিদের চোখে দেখছে এবং আরো দেখা যাবে, কারণ আমি এমন কাজ করছি যেটা দেখলে সবাই তোকে খারাপ ভাববে। মারুফের কথা শুনে সাজ্জাদের অনেক রাগ হলো। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। মারুফের কলার ধরে থাপ্পড় এবং ঘুষি মারা শুরু করে দিল। সাজ্জাদের এমন রাগ কেউ আগে দেখেনি। মারুফের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। অবস্থা খারাপ দেখে ম্যানেজার সাজ্জাদকে বাধা দিয়ে বললেন, প্লিজ আপনি এইসব বন্ধ করুন। জেলের ভেতর আসামিকে এভাবে মারধর করলে সমস্যা হয়ে যাবে। সাজ্জাদ ম্যানেজারের কোনো কথাই শুনল না, নিজের মতো করে মারুফকে মেরেই যাচ্ছে। হঠাৎ করে একজন কনস্টেবল রুমের ভেতর প্রবেশ করে সাজ্জাদের এরকম ব্যবহার দেখে সাজ্জাদকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার সময় সাজ্জাদ চিৎকার করে মারুফকে বলেছিল, এরপর থেকে এসব কাজ করলে তোকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিব। রাত 10টা। থানার পাশে চায়ের দোকানে বসে আছে ম্যানেজার এবং সাজ্জাদ। মাথা এখনো গরম হয়ে আছে সাজ্জাদের, নিজের রাগকে কোনোভাবেই ঠান্ডা করতে পারছে না। আপনার মাথা ঠান্ডা রাখুন। চলুন আজকের রাতটা আপনি আমার বাসায় থাকবেন। না, আজকে সারা রাত বাইরে কাটাবো। কালকে নতুন কোনো বাসা খোঁজ করতে হবে। সামিয়াদের বাসায় আর যাওয়া যাবে না। কেন যাবেন না? কারণ তারা মানুষকে উপকার ঠিক করতে পারে, কিন্তু বিশ্বাস করতে পারে না। সবাইকে বললে ভুল হবে, শুধু সামিয়া ম্যাম এরকম যার তার কথা খুব সহজেই বিশ্বাস করে। কোথায় যাবে, কিভাবে চলবে সে কিছুই বুঝতে পারছে না। ম্যানেজার সাহেবের কথা শেষ হওয়ার আগেই সাজ্জাদের ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পেল শহীদুল ইসলাম কল দিয়েছে। প্রথমে কলটা রিসিভ করতে চাইল না, কিন্তু পরে কল রিসিভ করলো। হ্যালো সাজ্জাদ, কোথায় তুমি? থানার সামনে বসে আছি। তোমার সাথে কেউ আছে? হ্যাঁ, ম্যানেজার সাহেব আছে। ফোনটা ওনাকে দাও তো। সাজ্জাদ ফোনটা ম্যানেজারের দিকে এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল আপনার সাথে কথা বলবে। ম্যানেজার সাজ্জাদের হাত থেকে ফোনটা নিয়ে একটু দূরে চলে গেলেন। কথা বলা শেষ করে ফিরে এসে ফোনটা সাজ্জাদের হাতে দিয়ে বললেন, আমার সাথে চলুন, স্যার আপনাকে যেতে বলেছে। কোথায় যেতে বলেছে? সেটা সেখানে গেলেই দেখতে পারবেন। ঠিক আছে, চলুন। সাজ্জাদ ম্যানেজারকে নিয়ে গাড়িতে উঠল। সাজ্জাদ জানে না ম্যানেজার কোথায় নিয়ে যাবে। ম্যানেজার গাড়ি চালাচ্ছে, সাজ্জাদ ওনার পাশে বসে আছে। রাস্তা দেখে বুঝতে পারলো ম্যানেজার সাহেব সামিয়াদের বাসার দিকে যাচ্ছে। এটা দেখে সাজ্জাদ ম্যানেজারকে প্রশ্ন করলো, আপনি কি সামিয়াদের বাসায় যাচ্ছেন? হ্যাঁ, শহীদুল স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে। কি জন্য? আমি জানি না, আপনাকে স্যারের কাছে দিয়ে আমি বাসায় চলে আসবো। সাজ্জাদ আর কিছু বলল না। ম্যানেজার তার মতো করে গাড়ি চালাচ্ছে। থানা থেকে শহীদুল ইসলামের বাসায় যেতে সময় লাগে প্রায় 25 মিনিটের মতো। তার সাথে যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে কতক্ষণ লাগবে সেটা বলা যাবে না। রাত 10টার বেশি বেজে থাকার কারণে রাস্তার কোথাও জ্যাম হয়নি। খুব তাড়াতাড়ি শহীদুল ইসলামের বাসার কাছাকাছি চলে এসেছে। শহীদুল ইসলাম বাসার গেটের সামনে ম্যানেজারের জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর ম্যানেজারের গাড়ি থামতে দেখে তিনি গাড়ির কাছে গেলেন। শহীদুল ইসলামকে দেখে সাজ্জাদ গাড়ি থেকে বের হলো। তখন শহীদুল ইসলাম সাজ্জাদের কাছে গিয়ে গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, সামিয়া তোমাকে চলে যেতে বললেই তোমার চলে যেতে হবে নাকি? সামিয়া সত্যটা না জানলে কি হবে? আমরা তো জানি তুমি কি করেছো। এখন বাসার ভেতরে প্রবেশ করো, অনেকক্ষণ ধরে বাইরে ছিলে। আমি বাসা থেকে বের হতে চাইনি, আপনার মেয়ে বডিগার্ড দিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ, আমি সব শুনেছি। আমার মেয়ে হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার মেয়ে ওইরকম কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। চলো বাসার ভেতরে প্রবেশ করো, আর চেষ্টা করো সামিয়ার কাছ থেকে দূরে থাকার। কয়েকদিন সামিয়ার সামনে না গেলে ও নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো আমাকে অপরাধী ভাববে। কালকে সামিয়াকে সবকিছু বুঝিয়ে বলবে, তাতেই হবে। দুজনের কথা বলার মাঝখানে ম্যানেজার চলে গিয়েছে, তাই শহীদুল ইসলাম সাজ্জাদকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। সাজ্জাদ মনে মনে ঠিক করে রাখলো কয়েকদিন পর তার এক্সাম শেষ, সে অন্য কোথাও চলে যাবে, এই বাসায় থাকবে না। সামিয়া ঘুমিয়ে পড়েছে, তাই সাজ্জাদ আরামে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর ঘুমিয়ে পড়লো। সকালে সামিয়া ঘুম থেকে ওঠার আগেই সাজ্জাদ রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এখনও সকালে নাস্তা করা হয়নি, তাই অফিসের ক্যান্টিন থেকে নাস্তা করে নিয়ে অফিসে এসে নিজের কাজ শুরু করে দিল। আজকে ভার্সিটি যাওয়ার কোনো প্রকার ইচ্ছে না থাকায় সাজ্জাদ ভার্সিটি যায়নি, সরাসরি অফিসে চলে এসেছে। অফিসের কাজ করতে করতে সারাদিন চলে গেল। সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার পর বাসায় না গিয়ে শহরের শেষ প্রান্তে থাকা নদীর পাড়ে গেল।
নদীটা অফিস থেকে বেশি দূরে না, তাই যেতে সময় লাগেনি। সন্ধ্যার পর এই নদীর পাড়ে কেউ থাকে না, এখনো কেউ নেই। পুরো জায়গায় সাজ্জাদ বসে আছে, দূরে দুইজন দেখা যাচ্ছে। এই পর্যন্তই। নদীর পাড়ে রাত 9টা পর্যন্ত বসে থাকার পর বাসার দিকে যাওয়া শুরু করলো। বাসায় যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিল। নদীর পাড় থেকে বাসার যাওয়ার পথে থানা পড়ে। সাজ্জাদ যখন রিক্সা করে থানার সামনে দিয়ে